আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে ম্যারাথন ক্লাসে তোমাদের সাথে আছি আমি রেজওয়ান। আহ, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা। তো আমাদের আজকের লেকচারের কন্টেন্ট হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটুকু আমাদের পড়তে ভালো লাগে না। আমরা পড়াশোনা করার সময় এই চ্যাপ্টারটুকু পড়তে পড়তে আসলে খুব বোর হয়ে যাই। তার থেকেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অনেক অনেক উদাহরণগুলো মনে রাখা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো বেসিক্যালি এই পড়াগুলো মনে রাখা যেহেতু আমাদের জন্য একটু কঠিন, এই জন্য এই চ্যাপ্টারগুলো আমরা পড়তে খুব একটা কমফোর্ট ফিল করি না। কিন্তু তোমরা যারা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই চ্যাপ্টারটুকু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে, সংখ্যাটা অনেক সময় অনেক বেশিই থাকে। আর টিচাররা যখন চিন্তা করে কোনো একটা চ্যাপ্টার থেকে বেশি কঠিন কোশ্চেন করা দরকার, তারা বেসিক্যালি এই চ্যাপ্টারটাকে বেছে নেয়, কারণ এখান থেকে অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে। বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে যে কি হয় যে রেগুলার বেসিসে দেখা যায় যে বৈজ্ঞানিক নাম থেকে স্যারা যখনই চিন্তা করবে একটা কঠিন কোশ্চেন করব, কঠিন একটা বৈজ্ঞানিক নাম সেট করে দিতে পারে, দিয়ে তোমাদেরকে হচ্ছে যে ডিস্টার্ব করতে খুব বেশি মানে কমফোর্ট ফিল করবে। সো এটা একটা হচ্ছে যে কঠিন পার্ট এখানকার, এটা হচ্ছে যে চ্যালেঞ্জিং পার্ট, ঠিক আছে? তো দেখো আমরা একটু কোশ্চেন গুলা দেখো কি পরিমাণ কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে। আমরা মানে প্রথম চ্যাপ্টার শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে শুরু করে শ্রেণীবিন্যাসের নীতি, দেখো টপিক ওয়াইজ যদি দেখি এই জায়গাটুকু 3টে স্টার মার্ক দেওয়ার মতো, মানে এত বেশি, 3টা না আসলে ইনফিনিটি স্টার দিলেও হয়ে যায় যে শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে দেখো 23টা এমসিকিউ চলে আসছে এবং ইভেন রিটেন কোশ্চেনও চলে আসে। আসতেই থাকে রেগুলার বেসিসে, খুবই ফ্রিকোয়েন্ট কোশ্চেন আসে। তারপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ। এইটা আরেকটা ইনফিনিটি স্টার যুক্ত পড়া, অনেকগুলো স্টার মার্ক দিয়ে রাখতে হবে। অর্থাৎ এখান থেকে দেখো 41টা প্রশ্ন, মানে এত প্রশ্ন চলে আসতে থাকে। এবং দেখো খুব ফ্রিকোয়েন্টলি ঢাকা ইউনিভার্সিটি রিটেনের থেকে শুরু করে টানা প্রশ্ন এখান থেকে আসতেই থাকে। এছাড়া করডাটা পর্ব যেগুলো আছে, করডাটা নিয়েও আলাদা করে কোশ্চেন আসে, কিন্তু করডাটার রিসেন্ট যদি ট্রেডিশন খেয়াল করো, রিটেনের কোশ্চেন কিন্তু কম আসছে। তো আমাদের জন্য এই চ্যাপ্টারটুকু আসলে এই জন্য একটু বেশি করে পড়তে হবে। আমাদের হচ্ছে গিয়ে পড়াগুলো রিভিশন করতে হবে। তো তোমাদের হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে এখনই টেনশন করার দরকার নেই। ভর্তি পরীক্ষা একটু সময় নাও। তোমাদের যে কোনো প্রবলেম গুলাই কিন্তু বেসিক্যালি দেখা গেছে কি যে টিচাররা হচ্ছে যে, বা তোমরা যখন হচ্ছে গিয়ে কোনো কনসার্ন রেজ করছো যে ভাই আমাদের এই সমস্যাটা হচ্ছে, দেখা গেছে সরকার কিন্তু সেই সমস্যাটুকুকে অ্যাড্রেস করে প্রবলেমগুলো সলভ করা ট্রাই করছে। সো তোমাদের যদি ভর্তি পরীক্ষা নিয়ে অন্য যে কোনো কিছু নিয়ে ইস্যু থাকে, দেখা যাবে সেইগুলো আস্তে আস্তে হয়তো সলভ হবে। স্টুডেন্টের প্রবলেম তৈরি করে কোনো পরীক্ষায় কখনো হবে না। সো তোমাদের মেইন ফোকাস থাকা উচিত, রেজাল্ট দিয়ে ফেলছে, এখন রেজাল্ট অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য যত পরিমাণ কি পড়াশোনা করা যায়, এখন আর অন্য ডানে বামে তাকানোর সময় নেই। একদম ফোকাস ঠিক করে ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করে ফেলতে হবে। চলো দেখা যাক, প্রাণী বৈচিত্র্য নিয়ে আমরা একটু অল্প অল্প পড়াশোনা শুরু করে ফেলি। ফার্স্টেই দেখো খেয়াল করে আমরা প্রাণী বৈচিত্র্যকে হচ্ছে কি বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করছি, যেটা একটা জিনগত বৈচিত্র্য হইতে পারে, প্রজাতিগত বৈচিত্র্য হইতে পারে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হইতে পারে। তো আসলে কথাগুলো দিয়ে কি বুঝাইছে যে জেনেটিক ভ্যারিয়েশনের কারণে, আমরা মানুষ, এই মানুষের মধ্যে আবার হচ্ছে গিয়ে হোমোসেপিয়েন্স বললেও দেখা যায় প্রত্যেকটা মানুষের, অর্থাৎ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষজনের বডির স্ট্রাকচার বা জেনেটিক প্যাটার্নের সাথে আমি যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো চিন্তা করি, যে সুইজারল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, এইসব জায়গার মানুষজনের হচ্ছে গিয়ে যদি চিন্তা করি, আসলে হচ্ছে যে স্ট্রাকচার সেম হবে না। আবার হচ্ছে যে আফ্রিকান মানুষদের জেনেটিক প্যাটার্ন কিন্তু অবশ্যই ডিফারেন্ট হবে। তো এটাই বোঝানো হয়েছে যে জেনেটিক একটা ভ্যারিয়েশন থাকতে পারে, প্রজাতিগত বৈচিত্র্য থাকতে পারে। তো মানে অন্য রাইটারদের বই অনুসারে যে বাঘ এবং সিংহ একই প্রজাতির হইলেও তারপরেও হচ্ছে এদের মধ্যে অনেক ভেরিয়েশন থাকবে। অথবা আমরা বলতে পারি যে হচ্ছে যে গরমকাল এবং শীতকাল, এই দুইটা এরিয়ার হচ্ছে গিয়ে প্রজাতিগত হচ্ছে গিয়ে কিছু এক এক জায়গায় মরু অঞ্চলে এবং মরুভূমিতে, আর শীত যেসব এরিয়ায় আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে এভারেস্টের চূড়ায়, এই দুইটা জায়গায় তো হচ্ছে গিয়ে প্রজাতির বৈচিত্র্য একই রকম হবে না, ডিফারেন্ট হবে। আবার বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য, আমরা যদি হচ্ছে গিয়ে একটা পুকুরের বাস্তুতন্ত্র চিন্তা করি আর হচ্ছে গিয়ে সুন্দরবনের বাস্তুতন্ত্র চিন্তা করি, সেই জায়গাতেও ভ্যারিয়েশন দেখা যাবে, অর্থাৎ সেখানে কোন খাদ্য আছে সেটার উপর ভ্যারিয়েশন আসবে। তো এই ধরনের অসংখ্য ধরনের কি হতে পারে, প্রাণীর বৈচিত্র্য হতে পারে। তো এই যে বৈচিত্র্য প্রাণী নিয়ে আমরা আলোচনা করতেছি, টোটাল এনিম্যাল কিংডম বা এনিম্যাল যা কিছু আছে সবকিছুকে আমরা কি করেছি, মোট 33টা পর্বে ভাগ করেছি। এর মধ্যে 9টাকে আমরা প্রধান পর্ব হিসেবে
কি ক্লাসিফাই করার ট্রাই করেছি। তো আমাদের আজকের পড়াশোনা এই 9টা কি ফাইলামকে কেন্দ্র করে, এই 9টা প্রধান পর্বকে কেন্দ্র করেই হবে। তো এগুলো নিয়ে আমরা যদি পড়াশোনা শুরু করতে যাই, তাহলে প্রথম যেটা চিন্তা করতে হবে যে শ্রেণীবিন্যাসের ভিত্তি কি, কিসের উপর বেস করে আমি শ্রেণীবিন্যাসকে ভাগ করার চেষ্টা করলাম, কিভাবে করলাম। তো এই কথাটুকু বলার সাথে সাথে তোমাদেরকে একটা কথা মনে করাই দিই, এই জায়গা থেকে এত এত বেশি পরিমাণ উদাহরণ ভিত্তিক প্রশ্ন চলে আসছে যে তোমাকে অবশ্যই এটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তাহলে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমরা আজকে লেকচারে শুধু সেই জায়গাগুলোকেই ফোকাস করবো। তোমরা অনেকবার পড়াশোনা করেছো, আমার টার্গেট হচ্ছে তুমি কোন জায়গা থেকে পড়লে তোমার পরীক্ষায় সব থেকে বেশি কমন পড়বে সেই জিনিসটুকুকে কাভার করে দেওয়া। তো ট্রাই করো। দেখো ফার্স্টে যদি আমি বলি যে হচ্ছে গিয়ে দেহের আকার, আকার অনুযায়ী যদি হিসাব করো, দেখো এই যে আণুবীক্ষণিক প্রাণী আর বৃহত্তর প্রাণী, এটা বোঝা যাচ্ছে যে কিছু কিছু প্রাণী দেখার জন্য মাইক্রোস্কোপ লাগবে আর কিছু কিছু মাইক্রোস্কোপ লাগবে না, খালি চোখেই দেখতে পারবো। এইটার উপর বেস করে হচ্ছে গিয়ে এদেরকে ভাগ করা হয়েছে। তো দেখো এটা একটা পার্ট আমরা আলোচনা করলাম যে দেহের আকারের উপর, এখান থেকে এটা ইম্পর্টেন্ট তেমন কোনো কিছু না, আমরা জাস্ট মনে রাখতে পারি যে আণুবীক্ষণিক প্রাণী হিসেবে প্রোটিস্টান জীবাণু পাওয়া যায়। ঠিক একইভাবে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া যখন বলছি তখনও বলছি যে ভাইরাস অতি আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক, এরকম কথা বলি আমরা। সংগঠন মাত্রা, এইটা একটা ইম্পর্টেন্ট, এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। তাহলে সংগঠন মাত্রাটুকু কি, সহজ কথা যদি আমি চিন্তা করি, কোষ হচ্ছে যে কারো গাঠনিক উপাদান। অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলতে পারি টিস্যু। অনেকগুলো কোষ একত্রিত হয়ে কাজ করলে সেটাকে বলে টিস্যু। ওকে, আর কেউ কেউ বলছে যে ভাই আমরা মাইগ্রেশন করে চলে আসছি, আমরা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো সেকশন থেকে আমরা মাইগ্রেশন করে চলে আসছি। আচ্ছা, তোমরা যারা মাইগ্রেশন করছো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। দেখো অ্যাডমিশনের জার্নি অনেক লম্বা জার্নি, এই সময় এত এই 4 উইকস 5 উইকস এর কারণে তোমার পুরো প্রিপারেশন নষ্ট হয়ে যাবে এরকম কোনো কিছু না। এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মনে মনে বিশ্বাস করা যে আমি পারবো। আমি তো একদমই পড়াশোনা করি না এরকম কোনো কিছু হয় না, আমরা সবাই পড়াশোনা করছি। যেটা হইতে পারে যে মন পছন্দ মতো রেজাল্ট হয়তো হয় নাই, কিন্তু এটার মানে এইটাই না যে হচ্ছে কি আমার লাইফের সব স্কোপ অলরেডি অফ হয়ে গেছে। একটা সহজ কথা বলে রাখি, ধরো আমি ডাক্তারি পাশ করেছি আরো 10 বছর আগে 2013 সালে, এটা 2024 সালে, 11 বছর হয়ে গেছে। তো এতদিনে অনেক অভিজ্ঞতার ঝুলি থেকে তোমাদেরকে একটা কথা বলি, তুমি লাইফে কোনো একটা নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র চান্স পাওয়ার টুকু দ্বারা এটা ডিটারমাইন হয় না যে আমি আসলে লাইফে কতটুকু সাকসেসফুল হব অথবা ব্যর্থ হব, এটা মনে রাখো, ঠিক আছে? সব থেকে বড় ব্যাপার, আমি যেখানেই পড়াশোনা করি না কেন সেই জায়গাতে যদি আমি আবার ভালো করতে পারি তাহলে আমার ভবিষ্যতে প্রত্যেকটা স্টেপে ভালো করার সুযোগ আছে। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই যে শুধুমাত্র এই জায়গাটুকুতে পড়াশোনা না করতে পারলেই মনে আমার লাইফের কি সব অংশ ব্যর্থ হয়ে যাবে। আমরা যারা রেজাল্ট যা করব সেই অনুযায়ী আজকে থেকে দরকার হলে আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারবো। এখনো অনেক সময় আছে, ইনশাল্লাহ তোমাদের পড়াশোনাগুলো কাভার হয়ে যাবে। আমাদের সাথে থাকো, আমরা চেষ্টা করব তোমাদের সবকিছু যাতে কাভার হয়ে যায়। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটুকুতে যদি আমরা একটু বলি, দেখো কোষীয় সংগঠন মাত্রা, আমরা যেটা বলছিলাম যে কোষ, কোষ থেকে কি হবে বলতো, অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন সেটাকে আমরা কি বলি বলো, তখন সেটাকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে টিস্যু। সবগুলো টিস্যু যখন আবার একত্রিত হয় তখন তারা একটা তৈরি করে অর্গান। ওকে, একটা অর্গান তৈরি করতে পারে। সেই অর্গানগুলো সব যখন একত্রিত হয় তখন তার একটা তন্ত্র তৈরি করে। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আমরা সবকিছুর গাঠনিক উপাদান হিসেবে বলি কোষীয় সংগঠন। কোষগুলো একত্রিত হইলে তারপরে তৈরি করে টিস্যু। টিস্যু যখন একত্রিত হয় তখন একটা তৈরি করে অর্গান বা অঙ্গ। অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে একটা তন্ত্র। অনেকগুলো অর্গান একত্রিত হয়ে তৈরি করে একটা তন্ত্র। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে পরিফেরা পর্বের যে প্রাণীরা আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এবং অন্যান্য পর্বের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর ক্ষেত্রে আমাদের কি প্রবলেম হয়? এই প্রাণীগুলোর ক্ষেত্রে পরিফেরা হচ্ছে শুধুমাত্র কোষ দ্বারা, তার কোষগুলোই ঠিক করে ফেলে এক এক ধরনের কোষ এক একটা কাজ করবে, কিন্তু আলাদা করে কোনো টিস্যু তৈরি হয় না। নিডারিয়া পর্বের ক্ষেত্রে কোষ থেকে টিস্যু তৈরি হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা কিছু টিস্যু পাওয়া যায়, তাই তো? টিস্যু এবং অঙ্গ প্লাটিহেলমিনথেস পর্ব থেকে শুরু হয়েছে, 3 নাম্বার পর্ব থেকে আমরা এই জিনিসটুকু দেখতে পাই যে এদের ক্ষেত্রে কিছু টিস্যু এবং অঙ্গ, অর্থাৎ কিছু অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করতে পারে। আর অঙ্গতন্ত্র এই প্লাটিহেলমিনথেসের পর থেকে নেমাটোডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত বাকি যা আছে তাদের ক্ষেত্রে একই রকম থাকবে, তাই তো? তাহলে নেমাটোডা থেকে আমরা শুরু করতে পারি। এখান থেকে অ্যাডমিশন টেস্টে তোমার জন্য কি হয়েছে, এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন চলে আসছে। ওকে, তন্ত্র কি পুরা বডি জিজ্ঞেস করছে রাফিয়া আপু, তন্ত্র পুরা বডি না।
আমাদের শরীরে এরকম অনেকগুলো তন্ত্র হইতে পারে, যেমন একটা পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র মানে কিন্তু শুধুমাত্র পাকস্থলী না, পরিপাক তন্ত্র মানে পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, আন্তরিক গ্রন্থি সবকিছু মিলে পরিপাক তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র মানে শুধুমাত্র হার্ট না, মানে কয়েকটা সিস্টেম এখানে। এখানে ধমনী তন্ত্র আছে, শিরা তন্ত্র আছে, লসিকা তন্ত্র আছে, তার সাথে কি হৃৎপিণ্ড আছে, সবগুলো মিলে তখন হয় রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ কয়েকটা অর্গান, কয়েকটা অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি হতে পারে। আচ্ছা, তারপরে তাহলে এখন আমরা একটা কোশ্চেন চলি, দেখো কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গ মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়েছে? টিস্যু অঙ্গ, দেখো টিস্যু দিয়ে অঙ্গ তৈরি হয়েছে, এটার উত্তর কি হবে ঝটপট আমাকে একটু দিয়ে ফেলো। আতিক, নিঝুম, রাইস, মাহিমা, নাদিবা, ফাহিম, রিফতি, নওশিন সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। অনেক মানুষ কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে যে ভাই এটা প্লাটি হেলমিনথেস। ভেরি গুড। তাহলে টিস্যু অঙ্গ মাত্রা শুরু হয় কোন জায়গা থেকে? প্লাটি হেলমিনথেস থেকে। আরো অনেক মানুষ অ্যান্সার দিয়ে ফেলছে, সবার নাম বলতে গেলে তো আজকে আমার ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দিস ইজ কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। তাহলে চলো নেক্সট পোর্শনটুকু পড়ে ফেলি। আরো একটা ইম্পর্টেন্ট টপিক, এই ইম্পর্টেন্ট টপিক থেকে একটা রিটেন প্রশ্ন এসেছে অ্যাডমিশন টেস্টে, এই জন্য চলো এটা পড়ে ফেলতে হবে। যে জীবন পদ্ধতির উপর ডিপেন্ড করে মুক্তজীবী, পরজীবী, মিথজীবী এবং সহজীবী চারটা পার্টে ভাগ করা যেতে পারে। কিভাবে বসবাস করতেছে? তাহলে খেয়াল করো, মুক্তজীবী কবুতর নিজের মতো মন খুশি মতো সারাদিন উড়ে বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই। পরজীবী, মিথজীবী, সহজীবী। আচ্ছা, পরজীবী আর মিথজীবী এই দুটার মধ্যে পার্থক্য কি হয় বলতো? পরজীবীর কাজ হচ্ছে পোষক দেহে বসবাস করবে, পোষক দেহ থেকে পুষ্টি সংগ্রহ করবে এবং বিনিময়ে যাওয়ার আগে অবশ্যই কি করবে? পোষক দেহে একটা রোগ তৈরি করে যাবে। রোগ যদি তৈরি না করে তাহলে কোনোদিনই তাকে আমরা কি বলতে পারবো না? পরজীবী বলতে পারবো না। অবশ্যই অবশ্যই রোগ তৈরি করবে, তখনই তাকে কি বলা হয়? পরজীবী বলা হয়। ঠিক আছে, তাহলে চিন্তা করো, পরজীবীর এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের কৃমি, যকৃত কৃমি আছে, ফ্যাসিওলা হেপাটিকা, গোল কৃমি আছে, অ্যাসকারিয়াস লাম্ব্রিকয়েডস, এগুলো সব। মিথজীবী, মিথজীবী দেখো ক্লোরোহাইডা ভিরিডিসিমা এবং জুওক্লোরেলা শৈবাল। মানে হচ্ছে মিথজীবী মানে দুইজনই দুইজনের কাছ থেকে উপকৃত হবে, প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে যখন উপকৃত হবে। আমরা পড়বো বোটানিতে একটা উদাহরণ আছে লাইকেন। লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক যখন একসাথে থাকে তখন সেটাকে লাইকেন বলে। শৈবাল ছত্রাক কিভাবে উপকৃত হয়? ছত্রাকের হচ্ছে গিয়ে প্রয়োজন খাদ্য ও শৈবালের কাছ থেকে খাদ্য নেয়। আর শৈবাল ছত্রাকের শরীরের মধ্যে বসবাস করে, একটা আশ্রয় পাইছে, থাকার জায়গা পাইছে। ছত্রাক কি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ওই কার্বন ডাইঅক্সাইড শৈবাল কি করে? গ্লুকোজ তৈরি করার জন্য ব্যবহার করে। তাহলে এই যে একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হচ্ছে, এটাকে বলে মিথজীবিতা। আরেকটা জিনিস থাকে সহজীবী। তাহলে সহজীবীতে কি হয়? সহজীবীতে একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকলে উপকৃত হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। মানে আমি তোমার শরীরের মধ্যে বসবাস করলাম, কিন্তু সেখান থেকে পুষ্টি নিব, ঠিক আছে নিতেও পারি, কিন্তু রোগ তৈরি করবো না, এটা একটা হইতে পারে। দুই নাম্বার কথা হচ্ছে আরেকজন উপকৃত নাও হইতে পারে। যেমন দেখো, রিমোরা হচ্ছে গিয়ে একটা চোষক মাছ, এ শার্ক বা হাঙরের শরীরে বসবাস করে ওখান থেকে কি করে? খাদ্য গ্রহণ করে, কিন্তু বিনিময়ে কখনো হাঙর তার কাছ থেকে কখনো উপকৃত হয় না। এই যে খাদ্যটা গ্রহণ করতেছে কিন্তু আবার রোগও তৈরি করতেছে না, এই জন্য এটাকে কি বলা হয়েছে? এটাকে বলা হয়েছে সহজীবী। পাশাপাশি থাকতেছে কিন্তু উপকারও নাই ক্ষতিও নাই, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরের অংশে চলো আমরা পরের অংশটুকু দেখে ফেলি। এটা হচ্ছে যে ক্লিভেজ বা সম্বেদ এবং ভ্রূণীয় বিকাশ। তাহলে ক্লিভেজটুকু কি জিনিস? ক্লিভেজ মানে হচ্ছে গিয়ে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি হয়। জাইগোটটার পরে গ্র্যাজুয়ালি ধাপে ধাপে কোষ বিভাজন হতে থাকে। তাহলে জাইগোট যখন ধীরে ধীরে কোষ বিভাজন হতে থাকে, প্রথমে 2টা হবে মাইটোসিস, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে। এই যে বেড়ে যাচ্ছে তখন সে একটা কোষপিণ্ড তৈরি করে ফেলে। এই যে কোষপিণ্ড তৈরি করতেছে এটাকে আমরা বলি কি? মরুলা। তো এই যে কোষপিণ্ড তৈরি করার টাইমে সেই কোষটাকে যখন বিভাজন করতেছে প্রতিবার, কিভাবে বিভাজিত হচ্ছে, কিভাবে করতেছে, সেটার উপর ডিপেন্ড করে এইটা ভাগ করা হইলো একটা অরিও ক্লিভেজ, একটা দ্বিপার্শ্বীয় আর একটা সর্পিল। তাহলে অরিও ক্লিভেজে কি হয়? অরিও ক্লিভেজটুকু হচ্ছে প্রত্যেকটা অংশ সমান ভাগে থাকতেছে, প্রত্যেকটা ভাগ ইকুয়ালি ক্লিভেজ হচ্ছে এবং ইকুয়াল পার্টসে ভাগ হচ্ছে। সব যতগুলো ভাগে, আমি যদি 5 ভাগ করি, 10 ভাগ করি, সব ভাগে একই রকম সমান ভাগে বিভাজিত হইতেছে, এটা হচ্ছে অরিও ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কি হবে? এটা শুধুমাত্র কর্ডাটা পর্বের, মানে তুমি মনে মনে আমাদের কথা চিন্তা করে নাও, মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুইটা ইকুয়াল ভাগে ভাগ হচ্ছে। তাহলে প্রথমে 2বার ভাগ হইলো, 3 নাম্বার ভাগ থেকে কি হয়? প্রতিবার ইকুয়ালি, প্রতি পাশে সমানভাবে কোষ আলাদা আলাদা, যে তাহলে প্রত্যেকটা পাশে একইভাবে একই রকম তৈরি করতেছে, এটাকে আমরা বলবো কি? বাইল্যাটারাল ক্লিভেজ বা
দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। আর সর্পিল ক্লিভেজ কাদের ক্ষেত্রে পাওয়া যায়? দেখো অ্যানেলিডা মলাস্কা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে সর্পিল ক্লিভেজটুকু পাওয়া যায়। তাহলে অ্যানেলিডা মলাস্কা এদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? সর্পিল ক্লিভেজে যেটা হয়, ক্লিভেজ হওয়ার টাইমে কোষের পিণ্ডে দুইটা এরিয়া তৈরি হয়, একটাকে বলে এনিমেল পোল, আরেকটাকে বলে ভেজিটাল পোল। দুইটা প্রান্ত তৈরি হয়। তো একটা পাশে যেটা হয়, এক পাশে হচ্ছে যে কোষের নিউক্লিয়াসের অংশটুকু চলে যায়, আরেকটার পাশে যেটা হয় কুসুমটা চলে আসে। ওকে, কুসুম একটা প্রান্তে চলে আসে। এই যে দুইটা প্রান্ত তৈরি হলো, এনিম্যাল পোল এবং ভেজিটাল পোল, দুইটা পোল তৈরি হয়েছে। এরপরে তারা আবার কি করতে থাকে? বিভাজিত হইতে থাকে। তো বিভাজিত হওয়ার সময় যেটা হয়, স্পাইরাল ক্লিভেজে এই প্রান্তগুলা কিছুক্ষণ পর পর তাদের অবস্থান চেঞ্জ করে। অর্থাৎ এনিম্যাল পোল আর ভেজিটাল পোল যে জায়গায় ছিল, একটু পরে দেখা গেল এনিম্যাল পোলটা নিচে চলে আসলো আর ভেজিটাল পোলটা উপরে চলে গেল। এই যে তারা একবার নিজেদের জায়গা পরিবর্তন করলো, তাহলে এটা একটা স্পাইরাল প্যাটার্ন হয়ে গেল। একটু পরের বার যখন আবার বিভাজিত হয়, তখন তারা আবার তাদের পজিশন চেঞ্জ করে ফেলে। এটা আবার নিচে চলে আসছে, এটা উপরে চলে গেছে। এই যে কন্টিনিউয়াস একটার পর একটা তারা এরকম একটা প্যাচানো প্যাটার্নে, আমি যদি মনে মনে চিন্তা করি এরকম 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 করে যাচ্ছে, এটা একটা সর্পিল আকার না, এই জন্য এটাকে বলা হয়েছে স্পাইরাল ক্লিভেজ। তাহলে স্পাইরাল ক্লিভেজ দেখা যায় অ্যানেলিডা মলাস্কা এদের ক্ষেত্রে। তাহলে এই এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতে হবে, এখান থেকে উদাহরণগুলো মনে রাখবো আমরা। ওকে, তারপরের অংশ চলে, আমরা তারপরের অংশটুকু দেখি। এর পরের অংশটুকু কি রকম? আচ্ছা, বই থেকে পড়বা না কোন জায়গা থেকে পড়বা? দেখো মানে আমাদের কথা হচ্ছে যে দিন শেষে তোমার বইটা তো সব থেকে গুরুত্বপূর্ণ, বাট তোমাদের ভার্সিটির জন্য ভার্সিটি প্রিপারেশন বুক দেয়া আছে, সেটা ফলো করলে তোমার জন্য পড়াটা সহজ হবে। ফার্স্টে বই পড়ো, দেন প্রিপারেশন বইয়ে যাও। আর এই লেকচারগুলো ফলো করো এই জন্য যে আমরা ইম্পর্টেন্ট কোন জায়গাগুলোকে, যেটা 3 স্টার বলতেছি ওইটার মধ্যেও কোনটা বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটুকু আমরা এখানে ডিসকাস করতে থাকবো। দেখো, ক্লিভেজ বা সম্ভেদ এবং ভ্রূণীয় বিকাশ, এই জায়গাতে আরেকটা জিনিস কি, ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজকে দুই প্রকার ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনির্দিষ্ট, আরেকটা হচ্ছে নির্দিষ্ট। ক্লিভেজ ক্লিভেজ হওয়ার টাইমে যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু কোষ বিভাজিত হয়ে যে কোনো ধরনের কোষ তৈরি করতে পারে। যেমন মানুষের শরীরে আছে স্টেম সেল। স্টেম সেল থেকে চাইলে রক্তকণিকা তৈরি হইতে পারে, হার্ট হইতে পারে, লাংস হইতে পারে, লিভার হইতে পারে, সব হইতে পারে। তাহলে যখন এরকম কোনো কোষ থেকে যে কোনো কিছু তৈরি হওয়ার সুযোগ আছে, তখন সেটাকে আমরা বলতেছি অনির্দিষ্ট বা অনির্ধারিত ক্লিভেজ। সে যে কোনো কিছু তৈরি করার ক্ষমতা রাখে। আর যখন একটা স্টেম সেল বা ক্লিভেজের কোষকে বলে দেওয়া হচ্ছে যে তোমার কাজ বড় হয়ে শুধুমাত্র হৃৎপিণ্ড তৈরি করা অথবা যকৃত তৈরি করা, অন্য কোনো কিছু তৈরি করতে পারবা না, তখন সেটাকে আমরা বলতেছি নির্দিষ্ট বা নির্ধারিত ক্লিভেজ। দেখো, তাহলে ভাগ্য নির্ধারিত হয়ে যায়। যখন ভাগ্য আগে থেকে ফিক্স কি করতে হবে, তখন সেটাকে আমরা বলি নির্ধারিত ক্লিভেজ। আর যখন হচ্ছে যে চাইলে একটা থেকে পুরো ভ্রূণ সৃষ্টি করার মতো, মানে যা ইচ্ছা তাই তৈরি করতে পারবে, এরকম কোনো কিছু থাকে, তখন সেটাকে বলা হয় অনির্ধারিত ক্লিভেজ। অনির্ধারিত ক্লিভেজ। ওকে, তারপরের অংশ তাহলে আজকের দিনে আমরা প্রথম একটা কুইজ কোশ্চেনে চলে যাই। দেখো, করডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ কোন প্রকৃতির? করডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ কোন প্রকৃতির? করডাটা পর্বের প্রাণীদের ক্লিভেজ কোন প্রকৃতির? রেডিয়াল, বাইল্যাটারাল, স্পাইরাল এবং ল্যাটারাল। এই যে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো কি হবে বলতো? তাহলে চিন্তা করো এটার অ্যান্সার কি হচ্ছে বলো। আমরা বললাম যেটা, সেটা হচ্ছে যে করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অ্যান্সার কি হবে, আমরা আরেকবার বলি। করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখো বাইল্যাটারাল, তাই তো? তাহলে হচ্ছে বাইল্যাটারাল প্রাণীদের ক্লিভেজ কোন প্রকারের? বাইল্যাটারাল, দ্বিপার্শ্বীয়, তাই তো? দ্বিপার্শ্বীয় না? এটা তো দ্বিপার্শ্বীয়। ওকে, বাইল্যাটারাল, ভেরি গুড।
ওকে, বাইল্যাটারাল। তারপরের অংশে চলে আসি, দেখো আমরা পরের কোশ্চেনটুকুতে চলে আসি। ভ্রূণস্তর, এই ভ্রূণস্তরে পড়ার উপরে কি করবা, ভ্রূণস্তর খুবই সহজ একটা পড়া, এটা আমাদের তেমন কিছু মনে লাগে না। নিডারিয়া পর্বের প্রাণীদের হচ্ছে গিয়ে দ্বিভ্রূণস্তরই বলা হয়। আর তিনটা ভ্রূণীয় স্তর কি কি, যাদের হচ্ছে গিয়ে প্লাটি হেলমিনথেস শুরু করে বাকি সবার। তাহলে দ্বিভ্রূণস্তরীতে কয়টা লেয়ার থেকে, দুইটা, একটা হচ্ছে একটোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। আর ত্রিভ্রূণস্তরীতে কি থাকে, তিনটা লেয়ার থাকে, তাই তো? একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে মেজোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। একটো, মেজো এবং এন্ডো, এই যে তিনটা ধাপ, এই জিনিসটুকু আমাদের মাথায় থাকতে হবে। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে যদি আমি বলি দ্বিস্তরী প্রাণী, তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার থাকে যেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া, যেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এই যে মেসোগ্লিয়া, এই পার্টটুকু কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট পড়া না। এখান থেকে অনেক সময় কি হতে পারে, তোমার রিটেনের কোশ্চেন চলে আসতে পারে। তাহলে রিটেনের একটা কোশ্চেন হিসেবে আমরা চিন্তা করতে পারি যে দ্বিস্তরী এবং ত্রিভ্রূণস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য কি। পার্থক্যের মধ্যে সবগুলো আমরা জানি, আমাদের দুইটা এই কোষ স্তর নিয়ে সমস্যা নাই। এই পার্থক্যটা কখনই মিস করবা না, এটা অবশ্যই লিখবা যে মেসোগ্লিয়া দ্বিস্তরী প্রাণীতে পাওয়া যায়, ত্রিস্তরীতে মেসোগ্লিয়া পাওয়া যায় না। ওকে, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নেমাটোসিস। আমরা জানি হাইড্রার ক্ষেত্রে আমরা নেমাটোসিস পড়ছি, সেই নেমাটোসিস থাকবে দ্বিস্তরী প্রাণীতে, এদের ক্ষেত্রে অনুপস্থিত থাকবে। এবং পলিপ এবং মেডুসা দশা, এই দশাগুলো আমরা জানি, এটা হচ্ছে কি তাদের কি, একটা হচ্ছে অযৌন দশা আর একটা হচ্ছে যৌন দশা। এগুলোর মাধ্যমে তারা সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করে। দ্বিস্তরী প্রাণীতে দুইটা দশাই থাকতে পারে অথবা একটা দশা থাকলেও ত্রিস্তরী প্রাণীতে এটা অনুপস্থিত। তাহলে আমরা এই তিনটা যদি মাথায় রাখি, এই তিনটা মাথায় রাখলে আমাদের জন্য এমসিকিউর পড়াও হবে, বাকি সবকিছু হয়ে যাবে। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা গহ্বর থাকে যেটার নাম সিলেন্টেরন, যেটা হচ্ছে গিয়ে ত্রিস্তরী প্রাণীতে সিলেন্টেরনের পরিবর্তে কি পাওয়া যায়, সিলোম। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে কোনো ত্রিস্তরী প্রাণীতে সিলোম যে পাওয়া যেতে পারে, এই পয়েন্টটা আমার মাথার মধ্যে থাকতে হবে। এটা নিয়ে আমরা একটু পরে আর একটু ডিটেলসে ডিসকাস করব। তারপরের অংশটুকু নিয়ে চিন্তা করি, দেখো নিচের কোন প্রাণীটি ত্রিস্তরী, নিচের কোন প্রাণীটি ত্রিস্তরী। তাহলে কোন প্রাণীটা ত্রিস্তরী হবে আমরা একটু দেখো তো, পড়ো তো, অ্যামিবা, কেঁচো, হাইড্রা, ম্যালেরিয়া জীবাণু। তাহলে কোনটা হবে আমাকে ঝটপট একটু উত্তর দিয়ে ফেলো। সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, ঝটপট এত মানুষ অ্যান্সার দিয়ে ফেলছে। ওকে, অয়ন, আরশি, ওকে, সবাই অ্যান্সার করছো। আচ্ছা, কি অ্যান্সার হবে বলো তো? এটা ত্রিস্তরী হচ্ছে কেঁচো, তাই না? কেঁচো। ওকে, অ্যামিবা না, হাইড্রা এটা দ্বিস্তরী। আর ম্যালেরিয়া পরজীবিত হচ্ছে আসলে জীবাণু, এটা হচ্ছে প্যারাসাইটের মধ্যে চলে গেছে। সো বেসিক্যালি এটা অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে কেঁচো। যারা বি অ্যান্সার করছো তারা সবাই কারেক্ট করছো। ওকে, ওকে, তারপরের অংশটুকু নিয়ে আমরা দেখো, একটু পরের অংশটুকু নিয়ে দেখি। প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা, প্রতিসাম্যতার মধ্যে খেয়াল করে দেখো, প্রতিসাম্য কয় প্রকারের হইতে পারে? গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য এবং দ্বি অরীয় প্রতিসাম্য, এই অংশটুকু। ওকে, তাহলে এই অংশটুকু কিন্তু হচ্ছে তোমাদের জন্য আরেকটা ইনফিনিটি স্টার যুক্ত পড়া। ওই যে একটু আগে যেরকম আমরা দেখছি ক্লিভেজের উপর ডিপেন্ড করে, প্রতিসাম্যের উপর ডিপেন্ড করে, এখান থেকে অনেকবার অ্যাডমিশন টেস্টে কোশ্চেন চলে আসছে। এই অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো যদি আমরা একটু একটু করে দেখি, তাহলে খেয়াল করে দেখো কি হবে, গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য এবং দ্বি অরীয় প্রতিসাম্য। ভলভক্স, রেডিওলারিয়া এবং হেলিওজোয়া, এই যে এই তিনটাকে বলা হচ্ছে গোলীয়, অর্থাৎ গোল করে যেইভাবেই কাটি না কেন আমি প্রত্যেকটা পার্ট ইকুয়াল পাবো। এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে কি আমরা অনেক সময় মনে রাখি যে ভোর হলো, এই যে ভোর হলো, বাংলা এইভাবে বললাম ভোর হলো, এটাকে হচ্ছে যে আমরা কি করতে পারি, দেখো ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য হচ্ছে হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমন, হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমন। ওকে, আর দ্বি অরীয় প্রতিসাম্য কোনটা? সিও প্লানা, সিও প্লানা। ওকে, এটা হচ্ছে কি দ্বি অরীয় প্রতিসাম্য। আমরা জাস্ট এটা মনে রাখবো, অরীয় প্রতিসাম্য হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমন। ওকে, আমরা অনেক সময় বলি, কি বলি যে
সি এর জলে হাইড্রা, এভাবে বলি, সি এর জলে হাইড্রা। এই সি এর জলে, সি মানে হচ্ছে গিয়ে সি অ্যানিমন, ওকে, জলে মানে হচ্ছে গিয়ে জেলিফিশ, আর হাইড্রা তো হাইড্রাই, মানে সি মানে কি সমুদ্র, সমুদ্রের জলে হাইড্রা, তো সমুদ্র মানে হচ্ছে গিয়ে যে সি অ্যানিমন, সমুদ্রের জলে মানে জেলিফিশ, হাইড্রা। ওকে, তাহলে এগুলো হচ্ছে অরীয় প্রতিসাম্য, আরেকটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। আর দ্বি আরীয় প্রতিসাম্য কোনটা? দ্বি আরীয় প্রতিসাম্যর মধ্যে হচ্ছে গিয়ে সিও প্লানা অংশটুকু আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে এইটাকে আমরা দুইটা ইকুয়াল ভাগে ভাগ করে ব্যবস্থা করতে পারবো। আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, প্রায়ই চলে আসে মানুষ, প্রজাপতি এবং ব্যাঙ। আর একদম অপ্রতিসাম্য, এটার উদাহরণ হচ্ছে কি স্পঞ্জ এবং আপেল শামুক। এর বাইরে যেটা তোমাকে কনফিউজ করবে সেটা হচ্ছে অনেক সময় টিচাররা সেম জিনিসের সায়েন্টিফিক নেম দিবে, সো তোমরা যখন পড়বা তখন এগুলার পাশে পাশে কি করবা, এগুলার বৈজ্ঞানিক নামগুলাকে একটু লিখে রাখবা, তাহলে বৈজ্ঞানিক নামগুলাকে লিখে রাখলে যেটা হবে তোমাদের পড়াটা আরেকটু কম্প্যাক্ট হয়ে যাবে, পাশাপাশি মনে রাখবা অল্প অল্প করে। আচ্ছা, এখন দেখো একটা কোশ্চেন এসেছে ভর্তি পরীক্ষাতে, প্রোটিস্টান জীবে কোন প্রতিসাম্যতা দেখা যায়? প্রোটিস্টান জীবে কোন প্রতিসাম্যতা দেখা যায়? অরীয়, গোলীয়, দ্বি অরীয় এবং অপ্রতিসাম্য। ওকে, প্রোটিস্টান জীবের ক্ষেত্রে কোনটা দেখা যায়? ওকে, প্রোটিস্টান জীব তাহলে কোনটা, এখন তোমাদেরকে আবার দেখাই। এই যে গোলীয় প্রতিসাম্য যেটা দেখছো, আর এই যে অরীয় প্রতিসাম্য, হাইড্রা, জেলিফিশ এবং হচ্ছে গিয়ে সি অ্যানিমন, এইটার মধ্যে দেখো আমাদের গোলীয় প্রতিসাম্য হচ্ছে গিয়ে এই প্রোটিস্টান জীব এদেরকে বলা হয়ে থাকে। এই যে ভলবক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া আছে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা প্রোটিস্টান বলি। তাহলে এটার উত্তর হচ্ছে গিয়ে গোলীয়, এটার উত্তর হচ্ছে গিয়ে গোলীয় প্রতিসাম্য। ওকে, স্মৃতি, সবুজ, ইমন, জয়া, মিলি, মাহিমা, সৃজন, বুশরা, আয়েশা, আজমিরি, আমিনা, জিম, তনয়, রাইসা, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, এক গাদা মানুষজন কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে যে ভাই এটাই কারেক্ট অ্যান্সার। ভেরি গুড তিথি, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো, ভেরি গুড। এগুলাই কোশ্চেন আসছে, দেখো এগুলা ভার্সিটি কোশ্চেনে দেখো এগুলাই বারবার কোশ্চেন আসে, তাইলে এই জন্য আমাদেরকে সলভ এটা দেখো। এরপরে বসে কোনটা অরীয় প্রতিসাম্য প্রাণী, কোনটা অরীয়, এটার অ্যান্সার বলো ঝটপট। ওরে বাপরে বাপ, সব দিয়ে ফেলছে, সাদিয়া, সামিহা, নাদিবা, আতিক, নওশিন, সিনথিয়া, আরশি, হাবিবুল্লাহ, উর্মি, ওকে, আলিমা ভুল বলছো, ফাহিম, ওকে, মিতু ভুল বলছো, অনন্যা, জিবা, হারদিস, সানজিদা, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। ভাই এটা হচ্ছে যে হাইড্রা, ভাই এটা হাইড্রা, দিস ইজ কারেক্ট অ্যান্সার। অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে? আরেকটা কোশ্চেন দিছে আবার, দেখো অরীয় প্রতিসাম্য, এটা অ্যান্সার কি বলো? নেক্সট কোশ্চেনে চলে আসো। রাইট, জহিরুল। আচ্ছা, এইটা অনেকে ভুল ভুল করতেছে, অরীয় প্রতিসাম্য কি হবে? এই অরেলিয়া, অরেলিয়া দেখো হোমোসেপিয়েন্স মানুষ, ভলবক্স, পিলা গ্লোবোসা হচ্ছে আপেল শামুক, এটা হচ্ছে কি একদম অপ্রতিসাম্য, মানে এটা হচ্ছে যে কাটাকাটি যাবে না। ভলবক্স তো তোমরা জানো তাই তো, হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষ, তাহলে বাকি কি থাকে? অরেলিয়া, এইটা হচ্ছে কি জেলিফিশ। এই যে জেলিফিশ দেখতেছো, এই জেলিফিশের হচ্ছে কি আরেকটা সাইন্টিফিক নেম দিয়ে দিছে। এরকম মাঝে মাঝে সাইন্টিফিক নেম দিয়ে দেয়, যারা যারা ভুল করছো, অনেকে একটু ভুল করে ফেলছো, ঠিক আছে, পরে সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো, একগাদা মানুষ। ওকে, আচ্ছা, তারপরে দেখো নেক্সট আমরা একটা কোশ্চেন দেখি, সিলম কি জিনিস? খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পড়া, অনেক সময় এটা রিটেনের জন্য প্রিপারেশন, এখনো রিটেনে কোশ্চেন আসে নাই, বাট রিটেনে এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে যে সিলম কি জিনিস, সিলম কয় প্রকারের, এই এতটুকু ছোট প্রশ্ন চলে আসতে পারে। তাহলে সিলম কি জিনিস? ত্রিস্তরী যারা প্রাণী আছে, ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ যাদের শরীরে তিনটা স্তর, তাদের মাঝের যে স্তর সেটার নাম হচ্ছে মেজোডার্ম। সেই মেজোডার্ম যে লেয়ার আছে, এই লেয়ার থেকে, মেজোডার্ম যে লেয়ার আছে সেই লেয়ার থেকে কি হবে? মেজোডার্ম লেয়ার থেকে একটা গহ্বর তৈরি হবে, কিন্তু সেই গহ্বরটা একটা শর্ত হচ্ছে তার চারপাশে একটা কাভার থাকতে হবে, আবরণ থাকতে হবে, আবরণটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে ভ্রূণীয় ত্রিস্তরী যে প্রাণী আছে তাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে যে গহ্বর তৈরি হচ্ছে, সেই গহ্বর যখন পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকবে তখন তাকে বলা হচ্ছে সিলোম। তো সিলোম কাদের কাদের ক্ষেত্রে থাকবে? দেখা যায় প্রথম তিনটা পর্ব যারা আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে পরিফেরা, তারপর নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, এদের কোনো প্রকার সিলোম বা গহ্বর থাকে না।
এর পরবর্তী যেটা নেমাটোডা, তাদের ক্ষেত্রে সিলোমটা থাকে কিন্তু প্রকৃত অর্থে থাকে না, এই জন্য এটাকে বলে সিউডোসিলোমেট। এরপরে যে নেমাটোডার পর থেকে অ্যানেলিডা থেকে শুরু করে বাকি যা কিছু আছে তাদের সবার শরীরে সিলোম থাকে, এই জন্য তাদেরকে বলা হয় সিলোমেট। সো এই তিনটা পয়েন্ট আমাদের উদাহরণ খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখো অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং ইউসিলোমেট, এটার এক্সাম্পল গুলো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমার এটা মনে রাখতে হবে। চাইলে এরকম একটা ছবিও দেখতে পারো, সিলোমের সংজ্ঞাটা মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাসিলোমেটের মধ্যে দেখো আর কি কি হচ্ছে, পরিফেরা, নিডারিয়া, সাথে একটা হচ্ছে যে টেনোফোরা, এই শব্দটা মনে রাখবো। আর সুরোসিলোমেট হচ্ছে অনেক সময় মনে রাখতাম যেটা, সেটা হচ্ছে কিরণ দিয়ে। ওকে, কিরণের মধ্যে কি কি থাকবে, KIRON। KI তে দেখো কি লেখা, এই যে কাইনোরাইনচা, এই কাইনোরাইনচা যেটা আছে সেটা হচ্ছে যে KI দিয়ে। আরতে কি আছে, আরতে হচ্ছে রটিফেরা। আর এনতে কি, এনতে হচ্ছে নেমাটোডা। ওকে, আর এনতে নেমাটোডা। ওকে, তারপরে দেখো ইউসিলোমেট কাদের ক্ষেত্রে, আমরা বলছি মলাস্কা থেকে কর্ডাটা, এদের ক্ষেত্রে সবাইকে হচ্ছে যে ইউসিলোমেটের মধ্যে আমি ফেলে দিতে পারবো, এদের সবাইকে আমি ইউসিলোমেটে ফেলে দিতে পারবো। ওকে, তাহলে দেখো এখন তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করি। দেখো এটা ভর্তি পরীক্ষাতে দুইবার চলে আসছে। ওকে, সিউডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত, সিউডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত, তাহলে এটার অ্যান্সার আমাকে বলে ফেলো। তিথি, শিহাব, তাবাসসুম, মিতুল, সুমায়া, সুমি, ঝিমি, বণিক, উর্মি, সানজিদা, রিদিশা, জিবা, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। এক গাদা মানুষ সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো, ঝটপট, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্সার হচ্ছে নেমাটোডা। এটাই তোমাদের মনে রাখতে হবে যে নেমাটোডা মানে হচ্ছে সিডোসিলোমেট, নেমাটোডা মানে হচ্ছে সিডোসিলোমেট। ওকে, তারপরে একটা কোশ্চেন দিচ্ছে, নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়, মানে সব ইউসিলোমেট হবে একটা ছাড়া। ওকে, এটার অ্যান্সার বলো। রাইট, ভেরি গুড, সবাই আগেরটা দিয়ে ফেলছো ডি, যে হ্যাঁ হ্যাঁ আমরা তো জানি এটা নেমাটোডা, অর্থাৎ হচ্ছে নেমাটোডা হচ্ছে সিডোসিলোমেট, আর বাকি তিনটাই তো ইউসিলোমেট। কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়, নেক্সট কোশ্চেন চলে আসছে আবার, কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়, কৃমি, কেঁচো, শামুক, চিংড়ি। অ্যান্সার কি হবে এটা, হ্যাঁ সৃজন, অনেকে ভুলভাল বলতেছো, সারা কারেক্ট বলছে, রানা কারেক্ট বলছে, আর কে অনেকে, হ্যাঁ নাইম কারেক্ট বলছে। যারা ভুলভাল বলতেছো কেন, কেঁচো যারা বলতেছো, বি বলতেছো কি জন্য, এই দেখো কৃমি, কৃমি হচ্ছে যে কিসের মধ্যে পড়ছে, কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেসের মধ্যে পড়ছে। তারপর কেঁচো হচ্ছে অ্যানেলিডায়। তারপর শামুক, শামুক হচ্ছে যে, চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে যে মলাস্কার মধ্যে পড়ছে। তাহলে খেয়াল করে দেখো এইগুলো সব তো হচ্ছে যে কি সিলোমেট। তাহলে কৃমি যেটা, কৃমিটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার, এটা সিলোম যুক্ত প্রাণী নয়, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা প্রথমে সিবিডি দিচ্ছিলা তারা কি জন্য দিচ্ছিলা একটু চিন্তা করো। নেক্সট কোশ্চেন, কোর পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, এটা অ্যান্সার বলো। হেমিকর্ডাটা, প্লাটিহেলমিনথেস, রটিফেরা, নেমাটোডা। সবুজ, তাসলিমা, নরিন, রিশা, মোশারফ, প্রণব, নরসিন, ওকে, রিমা, প্লাটি, ওকে ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। ওকে, প্লাটিহেলমিনথেস। তারপরে কেউ কেউ ভুল করতেছিল। ওকে, নেমাটোডা, রটিফেরা। ওকে, নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট, অ্যাসিলোমেট না, নেমাটোডা সিউডোসিলোমেট, তাই তো। আর হচ্ছে হেমিকর্ডাটা, রটিফেরা, এগুলো হচ্ছে যে এটার পার্টের মধ্যে পড়লো না। ওকে, তাহলে আমরা এই অংশটুকু কিন্তু দেখে ফেললাম, তাই তো। নেক্সট, তাহলে সিলোমের পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে গিয়ে ক্লিভেজের পার্টটুকু, তারপর হচ্ছে গিয়ে এই যে সিলোমের পার্টটুকু, আর একটা হচ্ছে যে ওই যে প্রতিসাম্যতা। তিনটা জিনিস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তিনটা স্টার মার্ক, স্টার মার্কের উপরে স্টার মার্ক দিয়ে রাখবা, অর্থাৎ কিছু না দেখতে পারলে এই জায়গাগুলো দেখতে হবে। তারপর দেখো খণ্ডকায়ন, কিছু কিছু প্রাণীতে এরকম আমরা কি পাই, খণ্ড খণ্ড সেগমেন্ট দেখতে পাই। তাহলে খণ্ড খণ্ড এরকম হইতে পারে যে খণ্ডগুলো সমান, তাহলে সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী যেমন কেঁচো। একটা হইতে পারে অসম খণ্ডকায়ন হইতে পারে, যেমন হচ্ছে গিয়ে পতঙ্গ।
আরেকটা হচ্ছে খণ্ডকায়ন নাই, কোনো প্রকার খণ্ড বা সেগমেন্টেশন থাকবে না, যেমন সমুদ্র তারা বা ঝিনুক, এদের ক্ষেত্রে কোনো প্রকার সেগমেন্টেশন থাকবে না। ওকে, তারপরে খেয়াল করে দেখো সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র এর মধ্যে তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, কেঁচো বা অ্যানিলিডার ক্ষেত্রে বলা হয় প্রকৃত খণ্ডকায়ন আছে। প্রকৃত খণ্ডকায়ন বলতে এটাই বোঝায় যাদের শরীরে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইভাবেই খণ্ডটাকে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, তাদেরকে বলা হয় প্রকৃত খণ্ডকায়ন। আমাদের মানুষের ক্ষেত্রে প্রকৃত খণ্ডকায়ন দেখা যায় না, আমাদেরও খণ্ড আছে, কিন্তু সেটা কিরকম বডির ভিতরের দিকে আছে, যেমন আমাদের কশেরুকাগুলা ভাগ 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 করা, এক একটা আলাদা আলাদা সেগমেন্ট, কিন্তু বাইরে থেকে কখনো এটা আমি দেখে বুঝতে পারবো না, কিন্তু একটা কেঁচোর বডির প্রত্যেকটা পার্ট এরকম সেগমেন্ট করা, যেটা বাইরে থেকে এবং ভিতর থেকে একইভাবে বোঝা যাচ্ছে, এই জন্য কেঁচোকে বলা হয়, এর ক্ষেত্রে প্রকৃত খণ্ডকায়ন আছে। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো সংবহন তন্ত্র, এইটা পরীক্ষায় রিটেনে কোশ্চেন দিতে পারে, সেই জায়গাটুকু তোমাদের মনে রাখতে হবে যে বদ্ধ সংবহন তন্ত্র এবং মুক্ত সংবহন তন্ত্রের পার্থক্য কি বা সংজ্ঞা কি। বদ্ধ সংবহন তন্ত্র মানেই হচ্ছে যে যেখানে রক্ত একটা নির্দিষ্ট নালী পথে পরিবাহিত হবে এবং সেই নালীর বাইরে বা একটা হৃদযন্ত্র বা হৃদপিণ্ডের বাইরে কোনো জায়গায় রক্ত কখনো যেতে পারবে না, দেহকোষে যাবে না। আর মুক্ত সংবহন তন্ত্র মানে রক্ত নিজেই দেহকোষে পৌঁছায় যাবে, রক্ত নিজেই দেহকোষ পর্যন্ত পৌঁছায় যাবে, মাঝখানে অন্য কারো সাহায্য লাগবে না, রক্ত একাই একদম কোষ পর্যন্ত পৌঁছায়, বলবে এই নেন আপনার জন্য পুষ্টি এবং খাদ্য নিয়ে চলে আসছি। সো এইটা যাদের হবে তাদেরকে বলবো আমরা মুক্ত সংবহন তন্ত্র। ওকে, তাহলে খেয়াল করে দেখো বদ্ধ সংবহন তন্ত্র কাদের ক্ষেত্রে পাওয়া যায়, অ্যানেলিডা এবং কর্ডাটা। তাহলে আমি বদ্ধ যেটা মনে রাখতাম সেটা হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে হচ্ছে কি যে নদীতে যখন হচ্ছে কি অ্যাঙ্করিং করে, অর্থাৎ জাহাজ অ্যাঙ্কর করে রাখে, জাহাজ মাটির সাথে কি বা ঘাটে অ্যাঙ্কর করে, অর্থাৎ আটকায় রাখার যে ব্যবস্থাটুকু, তাহলে বদ্ধ রাখার ব্যবস্থা হচ্ছে অ্যানেলিডা অ্যান্ড কর্ডাটা। বদ্ধ রাখার ব্যবস্থা হচ্ছে অ্যানেলিডা অ্যান্ড কর্ডাটা, কর্ডাটা। ওকে, তাহলে এই দুইটা আমাদের মনে রাখবো, আর বাকি কি থাকে, মুক্ত হচ্ছে আর্থ্রোপোডা এবং মলাস্কা। ওকে, তারপরে খেয়াল করে দেখো কঙ্কালের উপর, এখান থেকে প্রিভিয়াসলি সেরকম কোনো কোশ্চেন আসে নাই, তাহলে কঙ্কাল হইতে পারে কারো কারো ক্ষেত্রে শরীরে কোনো প্রকার কঙ্কালই নাই, যেমন কেঁচো কৃমি এগুলা, আর কারো শরীরে কঙ্কাল যুক্ত হইতে পারে। সেই কঙ্কালটা কিরকম হইতে পারে, একটা হচ্ছে অন্ত কঙ্কাল, একটা বহি কঙ্কাল, যেমন আমার নখ, অথবা হচ্ছে গরুর ক্ষেত্রে শিং, এগুলো হচ্ছে বহি কঙ্কাল, বাইরে থেকে পাওয়া যাচ্ছে। আর শরীরের ভিতরে যে কঙ্কাল সেটা তৈরি হয়েছে অস্থি এবং তরুণাস্থি দ্বারা, এই জিনিসটুকুকেই বোঝানো হয়েছে, এর বাইরে তেমন কিছু নাই। তাহলে অন্তকঙ্কাল মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে অস্থি তরুণাস্থি পাওয়া যাবে, আর অমেরুদণ্ডী যারা প্রাণী আছে তাদের ক্ষেত্রে এই যে পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে স্পিকিউল পাওয়া যেতে পারে, একাইনোডার্মাটার ক্ষেত্রে ক্যালকেরিয়ান কি প্লেট পাওয়া যাবে, এরা তো অমেরুদণ্ডী। আর বহিকঙ্কাল দেখো আর্থ্রোপোড পর্ব যারা আছে তাদের ক্ষেত্রে পাওয়া যাবে কাইটিনাস প্লেট, মানে ঘাস ফড়িং এর শরীরের বাইরে কাইটিন নির্মিত একটা আবরণ থাকে, যেটাকে আমরা কি বলি, স্ক্লেরাইড বলি, এরকম। মলাস্কা পর্বে পাওয়া যাবে ক্যালকেরিয়ান খোলস। আর মেরুদণ্ডী প্রাণী, এই যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কোনটা পাবো, শিং পাওয়া যায়, নখ পাওয়া যায়, পালক পাওয়া যায়, এগুলো হচ্ছে গিয়ে কি বহিকঙ্কালের একটা অংশ। এখান থেকে কোশ্চেন এখনো আসেনি, তোমরা জাস্ট দেখে রাখতে পারো, এটাকে একবার রিডিং দিলা। কর্ডেট এবং নটোকর্ড এগুলো নিয়ে পরীক্ষা, এটা তোমরা বারবার পারবা যে কোনটা কোনটা কর্ডেট আর কোনটা কোনটা নন কর্ডেট, এটা নিয়ে তোমাদের হচ্ছে গিয়ে পারার মতো তেমন কোনো কঠিন কোনো কোশ্চেন নেই, এটা ইজিলি পারবা। এটা হচ্ছে গিয়ে তোমার একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। দেখো পৌষ্টিক নালী, যাদের পৌষ্টিক নালী নাই তাদেরকে বলছে প্যারাজোয়া, পৌষ্টিক নালী নাই মানে হচ্ছে প্যারাজোয়া, তাহলে হচ্ছে এদের পৌষ্টিক নালী অনুপস্থিত নাই। ওকে, আর এন্টারোজোয়া তার মানে হচ্ছে গিয়ে নিডারিয়া থেকে শুরু করে বাকি সবার পৌষ্টিক নালী আছে, এই একটা জিনিসই তাহলে শুধু মনে রাখবো যে পরিফেরা পর্বের প্রাণীদের কোনো প্রকার পৌষ্টিক নালী পাওয়া যায় না, এই জন্য এদেরকে কি বলা হয়, প্যারাজোয়া, এই জন্য এদেরকে কি বলা হয়, প্যারাজোয়া, এটা মনে রাখলেই হবে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা যা করলাম সেটা হচ্ছে যে এই যে শ্রেণীবিন্যাস করলাম সেই শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করলাম। এখন তাহলে আমাদের নেক্সট একটা কোশ্চেন হতে পারে যে খুবই সহজ একটা কোশ্চেন, কোন বিজ্ঞানী এই শ্রেণীবিন্যাসটুকু নিয়ে প্রথম হচ্ছে গিয়ে তার মতবাদ প্রকাশ করলেন, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াস যে নামকরণটুকু বা প্রক্রিয়াটুকু নিয়ে আলোচনা করছেন সেটা নিয়ে দুইটা কথা আছে, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, আরেকটা হচ্ছে ত্রিপদ নামকরণ, যেটা ক্যারোলাস লিনিয়াস করেন নাই, করেছেন বিজ্ঞানী স্লেগেল। ওকে, তো
দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনেস এটা প্রবর্তন করেন। এই একটা লাইনই পরীক্ষা অনেক সময় সহজ কোশ্চেন দিতে চাইলে দিয়ে দিবে। তাহলে তোমাকে পরীক্ষা একটা রিটেন কোশ্চেন দিতে পারে যে দ্বিপদ নামকরণের কি নিয়মগুলো বর্ণনা করো, 3টা বা 4টা বা 5টা এরকম তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। তাহলে দ্বিপদ নামকরণের নিয়মগুলো তোমাকে একটু ছোট করে লিখে রাখতে হবে, যে ছোট ছোট করে। অবশ্যই যে প্রথম অংশ গণ হবে, দ্বিতীয় অংশের নাম প্রজাতি হবে, নামটি অবশ্যই ল্যাটিনকৃত হইতে হবে, ছাপার অক্ষরে লিখলে ইটালিক হইতে হবে। তারপর হচ্ছে গিয়ে কি প্রায়োরিটি লটাকে হচ্ছে গিয়ে যেটা আগে প্রকাশিত হবে সেটাকেই হচ্ছে গিয়ে মেনে নিতে হবে, তাই তো। তারপর হচ্ছে গিয়ে টটোনিম বা এই জিনিসগুলো থাকলে সেটার দিকে প্রাধান্য দিতে হবে। এই কথাগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করলেই হয়ে যাবে। 4 থেকে 5টা রিটেনে বেশি কোশ্চেন খুব শর্ট শর্ট আসে, বেশি লম্বা কিছু পড়বা না, অল্প পড়বা, যেন 2-3টা করে ওয়ার্ড লিখে চলে আসতে পারো। তারপর দেখো ত্রিপদ নামকরণ। গণ প্রজাতির পরে অনেক সময় উপপ্রজাতি লিখতে হয়, কারণ দেখা গেল গণ এবং প্রজাতি দিয়ে যেটা করা হয়েছে হুবহু দেখতে একই রকম হয়ে গেছে। সেই একই রকম জিনিসকে আবার একটু আইডেন্টিফাই করার জন্য যে হচ্ছে যে এটা কি হচ্ছে গিয়ে ভারতের বাঘ নাকি মিশরের বাঘ, এরকম কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য যেটা করতে পারে সেটা হচ্ছে আলাদা করা যাইতে পারে। ঠিক সেরকম জিনিসটুকু নিয়েই বিজ্ঞানী শ্লেগেল হচ্ছে এটা প্রবর্তন করছেন। উনি এটার নাম দিচ্ছেন ত্রিপদ নামকরণ। এই ওয়ার্ডগুলো মনে রাখলে হবে, এর বাইরে তেমন কোনো কিছু লাগবে না। দেখো এমসিকিউ কোশ্চেন একটা চলে যায়, দেখে একটু সলভ করে ফেলি তোমাদের কি কি পারছো। যারা যারা ডি অ্যান্সার করছো তারা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তাহলে হচ্ছে যে শ্রেণীবিন্যাসের মৌলিক এককের ভিত্তি হচ্ছে গিয়ে প্রজাতি, প্রজাতি দিয়ে হচ্ছে মৌলিক একক করা হয়, তাই তো, ভেরি গুড। ওকে, প্রজাতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু মানুষ 2-1 জন একটু ভুল করছে, বাকি সবাই মোটামুটি অলরেডি 150 জন মনে এখানে অ্যান্সার করে ফেলছে যে এটা হচ্ছে ডি অ্যান্সার, ভেরি গুড। ওকে, তারপরের অংশটুকু নিয়ে আমরা আলোচনা করে ফেলি। তারপরের অংশটুকু দেখো, জীবের ত্রিপদ নামকরণ করেন কে? এটার অ্যান্সার কি হবে? ভেরি গুড। অ্যানি, তাসনিয়া, তুষার, নিহান, তাবাসসুম, সুরাইয়া, ফাহমিদা, রাফিয়া, আকাশ সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে যে ভাই এটা হচ্ছে স্লেগেল। ভেরি গুড, এটা হচ্ছে স্লেগেল। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন সলভ করি, দেখি কি আসছে। শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেব করে প্রাণীর জীবন পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায় সংক্ষেপে ব্যাখ্যা করো। আচ্ছা, এটার উত্তর কি হবে? কোন জায়গাটুকু? হ্যাঁ, যারা অ্যান্সার করতেছো রিটেনে চিন্তা করো তো। ওই যে 4 প্রকার নিয়ে বলছিলাম না, মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী, এটা হচ্ছে যে সেখানে ব্যাখ্যা করতে হবে, তাই তো। তাহলে মুক্তজীবী থেকে শুরু করে পরজীবী, সহজীবী, মিথজীবী, তাই তো। এই যে এদের হচ্ছে যে উদাহরণ এবং তুমি যতটুকু বুঝতে পারো সেটাকে ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে। ওকে, ভেরি গুড। চলো এরপরে হচ্ছে যে সব থেকে মজার পর, আমরা ছোটবেলা থেকে এই জিনিস অনেকবার পড়ে আসছি, এখন অ্যাডমিশনের জার্নি তো পড়তে হবে, আমরা মেইন ওয়ার্ড গুলোকে মনে রাখবো। ওয়ার্ডের বাইরে তেমন বেশি কিছু পড়ার চেষ্টা করবো না। পরীক্ষার সময় অনেক সময় কি হয়, রিটেন কোশ্চেন দিতে পারে যে যে কোনো একটা পর্ব নাম দিয়ে বলতে পারে এই পর্বে 3টা শনাক্তকারী বৈশিষ্ট্য বা 4টা শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা খুব অল্প অল্প করে পড়বো। প্রথমে দেখো পরিফেরা। পরিফেরা পর্বের আরেকটা নাম হচ্ছে দেখে ছিদ্রাল প্রাণী বলা হয়, কারণ এদের মধ্যে অনেক ছিদ্র থাকে, তাই তো। পোর থাকে, পোর মানে ছিদ্র, সেখান থেকে আসছে পরিফেরা। এদের আরেকটা নাম হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জের মধ্যে অনেক ছিদ্র থাকে, এই জন্য এটাকে আরেকটা নাম বলা হয়েছে স্পঞ্জ। ওকে, এটা কেমন থাকে? মাত্রা সংগঠন হচ্ছে কোষীয়, আমরা জানি, একদম প্রথমটা বলছি। এদের মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে, ছিদ্রের আরেকটা ইংরেজি হচ্ছে অস্টিয়া। অস্টিয়া মানেও ছিদ্র। ওকে, এদের পরিবহনের জন্য একটা নালীতন্ত্র পাওয়া যায়, আরেকটা নালীতন্ত্র পাওয়া যায় পরিবহন তন্ত্রের জন্য, পরিবহনের জন্য। আচ্ছা, এদের মধ্যে স্পিকিউল বা স্পঞ্জিন থাকে, স্পিকিউল বা স্পঞ্জিন থাকে কাটার মতো। আর কি থাকে? একটা বিশেষ ধরনের কোষ থাকে, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসছে, যেদের কোয়ানোসাইট কোষ পাওয়া যায়। কি কোষ পাওয়া যায়? কোয়ানোসাইট পাওয়া যায়। এই কোয়ানোসাইট গুলা কি করছে, এই যে এখানে একটা গহ্বর তৈরি করছে যেটার নাম স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল গহ্বরের
ভিতরের দিকে বিভিন্ন জায়গাতে কি থাকে, কোয়ানোসাইট কোষগুলো থাকে। কোয়ানোসাইট কোষ সহ স্পঞ্জশীল গহ্বরগুলো কোথায় উন্মুক্ত হয়েছে? নালীতন্ত্রের মাধ্যমে উন্মুক্ত হয়েছে, নালীতন্ত্রের মাধ্যমে উন্মুক্ত হয়েছে। এবং এদের বডির ভিতরে উপরের দিকে অনেক বড় একটা, এই যে দেখো এখানে একটা বড় একটা হচ্ছে গিয়ে ছিদ্রের মতো পাওয়া যাচ্ছে, এই যে বিশাল বড় একটা ছিদ্রের মতো আমরা ঢাকনার মতো পাচ্ছি, এটার নাম বলেছি অস্কুলাম, এটার নাম বলেছি অস্কুলাম। আর এখানে আরো কি থাকে, যে স্পঞ্জশীল, স্পঞ্জশীল গুলা বাইরে উন্মুক্ত হয়েছে অস্কুলামের মাধ্যমে। তাহলে স্পঞ্জশীল বাইরের দিকে উন্মুক্ত হয় যেটার মাধ্যমে, সেটার নাম হচ্ছে অস্কুলাম নামক আরো একটা ছিদ্র থাকে। তাহলে এটার উদাহরণ কি আছে? সিলিয়া যুক্ত স্পঞ্জ, এই স্পঞ্জের উদাহরণ আমরা দেখলাম। তাহলে অস্কুলাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্পঞ্জশীল ইম্পর্টেন্ট। স্পঞ্জশীল একটা গহ্বর, সেখানে কোয়ানোসাইট নামক কোষ পাওয়া যায়, এগুলো দিয়ে স্পঞ্জশীল তৈরি হয়। স্পঞ্জশীল গুলা নালীতন্ত্রের মাধ্যমে একটা বড় জায়গায় উন্মুক্ত হয়। সব থেকে বড় যে ছিদ্র বা ঢাকনা, সেটার নাম বলেছি আমরা কি? অস্কুলাম, অস্কুলাম। ওকে, এটা মনে রাখলেই হবে আমাদের। দেখো এটার উদাহরণগুলো অনেকগুলো দেয়া আছে, সবগুলো উদাহরণ তো আমাদের মনে রাখার দরকার নাই। আঙ্গুল স্পঞ্জ, সিলিয়া যুক্ত স্পঞ্জ, এই স্পঞ্জ শব্দগুলো দেখে আমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারি। ওকে, পরিফেরা থেকে আমাদের উদাহরণগুলোও বেশি বারবার আসে নাই। ওকে, আমাদের একটা কুইজ লঞ্চ করি আমরা, চলো এই কুইজটুকু হচ্ছে গিয়ে সলভ করার ট্রাই করি। অস্কুলাম হচ্ছে যে কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা দেখি সবার আগে কে অ্যান্সার দিয়ে ফেলছে। কাজী তাসিন, ওকে। নিঝুম আক্তার তালুকদার, তাসিন ভুল করছো কিন্তু। নিঝুম, আফসানা, ওমর ফারুক, আমিনা, মাহমুদুল ভুল করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা ভুলভাল দেখানোর চেষ্টা করতেছো, ভুলভাল করা যাবে না, তাই তো? তাহলে হচ্ছে এমসিকিউ তাড়াহুড়া করা যাবে না, এমসিকিউ পাওয়ার পরে হচ্ছে কারেক্ট অ্যান্সার করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে অংশে চলে যাই। পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? অ্যান্সার বলো, এখন বলো। অস্টিয়া হচ্ছে ছোট ছিদ্র, আর অস্কুলামটা আসলে অনেক বড় ছিদ্র যখন হয়, সেটাকে আমরা বলি কি? ছোট ছোট গুলাকে অস্টিয়া বলতে পারি, বাট অস্কুলামটা অনেক বড় একটা ছিদ্রের মতো, রাইট? সবাই হচ্ছে যে কারেক্ট অ্যান্সার গেড়ে ফেলছে। কে কে দিচ্ছ? আনি, শাহেদ, সামিরা, প্রচুর মানুষ, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। মিম ভুল অ্যান্সার করছে, রেদিকা কারেক্ট অ্যান্সার। ওকে, পরিফেরা, তাই না? পৌষ্টিক তাহলে অনুপস্থিত হচ্ছে কোন পর্বের প্রাণীতে? প্যারাজোয়া বা পরিফেরা। ওকে, ভেরি গুড। এরপরে বলো, কোন পরিফেরা পর্বের প্রাণীর দেহে দেখা যায়? কোনটি পাওয়া যায় পরিফেরা পর্বের প্রাণীতে? সানজিদা, অ্যাথি, হামজা, জিবা, রাব্বি, মিতু, নয়ন, পিয়ানা, ওকে, জান্নাত, অনেকে কারেক্ট অ্যান্সার ফেলে ফেলছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে কোয়ানোসাইট, তাই না? কোয়ানোসাইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। কোয়ানোসাইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে চলো নেক্সট, এটা আমরা খুবই জানি, হাইড্রা সবাই পড়তে পছন্দ করি, হাইড্রা সবার পছন্দের একটা টপিক। তাহলে হাইড্রা থেকে আমাদের এটা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একই কথা বারবার বলছে। এটাকে আরেকটা নামে কি রাখা হয়? এটাকে রেইন ফরেস্ট বলা হয়, এটাকে রেইন ফরেস্ট বলা হয়। ওকে, আর কি হয়? এটা কোষ টিস্যু মাত্রা, তাই না? কোষ এবং টিস্যু, কোষ দিয়ে টিস্যু তৈরি হয়েছে। এটা অরীয় প্রতিসম, আমরা জানি, এটা পরীক্ষা আমরা এর আগে ইউজ করছি। ডিপ্লোব্লাস্টিক তো জানি, দুইটা লেয়ারের মাঝখানে কোষীয় মেসোগ্লিয়া থাকে এবং দ্বিস্তরী প্রাণী, আমরা জানি, এটা একটু আগে পড়ে আসছি। নেমাটোসিস্ট এবং নিডোসাইট থাকে। এটা একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন নামক হচ্ছে গিয়ে খাদ্য গহ্বর পাওয়া যেতে পারে। তার দুইটা দশা পাওয়া যায়, একটা পলিপ দশা আর একটা মেডুসা দশা। এটা পলিপ দশাটা হচ্ছে স্থবির এবং অযৌন দশা, আর মেডুসাটা হচ্ছে মুক্ত এবং যৌন দশা। মেডুসাটা মুক্ত এবং যৌন দশা। এটার এক্সাম্পল দেখো, যে জেলিফিশ দেয়া আছে, অরেলিয়া, ওকে, অরিটা। তাহলে এইটার যে এক্সাম্পল গুলো আমরা দেখলাম, এই এক্সাম্পল গুলো কিন্তু আমাদের কি করতে হবে? মাথার মধ্যে থাকতে হবে। খুব সহজ একটা জিনিস, আমরা হাইড্রা পড়ার সময় আবার ডিটেলসে পড়াশোনা করব। এখন তাহলে উদাহরণগুলো দেখি। হাইড্রা, জেলিফিশ, ওকে, তারপর হচ্ছে যে সমুদ্রের কলম, এই নামগুলো আমরা একটু দেখে রাখতে পারি, তাই না? তারপর ব্রেইন কোরাল, এই যে কোরাল, এটাকে আমরা মনে রাখবো। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমরা একটু দেখে রাখতে পারি, এই উদাহরণগুলো দেখে রাখলাম। চলো, একটা কোশ্চেন আসছে, কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া পাওয়া যায়? খুবই সহজ। অ্যান্সার কি? নিডারিয়া, মেসোগ্লিয়া থাকে, তাই তো? তাহলে মেসোগ্লিয়া থাকবে কাদের ক্ষেত্রে? নিডারিয়ার ক্ষেত্রে। আমাদের লেকচার কিন্তু আজকে অনেক বড়, আমরা এটার পরে আবার হচ্ছে গিয়ে ঘাস ফড়িং শেষ করতে হবে। চলো আমরা একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করি। দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বরকে কি বলা হয়? ঝটপট অ্যান্সার দিয়ে ফেলো। সুমাইয়া,
মোশাররফ, ইশরাত, তাশরিফ, শর্মিলা, সাবা, সানজিদা, বন্যা, মোশাররফ, রাইসা, তারিকুল ভুল আনসার দিছো। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি সিলেন্টেরন, তাই তো? কেউ কেউ বলছে সিলম। যারা সিলম বলতেছো তারা কেন সিলম বলতেছো সেটা চিন্তা করে দেখো। দ্বিস্তরী প্রাণী বলছে, ত্রিস্তরী প্রাণী বললে না সিলম বলবা, দ্বিস্তরী বললে তো অবশ্যই সিলেন্টেরন বলবা। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কোন পর্বের প্রাণীদেরকে সামুদ্রিক ফুল বলা হয়? সামুদ্রিক ফুল, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারও সেম, রাইট। রিশা, সঞ্চিতা, সাবা, মৌমিতা, আব্দুর রহমান, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিছো, রাইট। এটা হচ্ছে নিডারিয়া। দেখো এই যে এগুলো হচ্ছে আসলে এই যে সমুদ্রে যে কোরাল, আমরা কোরাল রিফ বলি, কোরাল দ্বীপ প্রবাল দিয়ে তৈরি হয়। প্রবাল গুলো হচ্ছে যে আকার আকৃতি, এগুলো দেখলে হচ্ছে যে যখন আমরা সমুদ্রে বেড়াতে যাই সেন্ট মার্টিনের দেখে নিচের দিকে ক্রিস্টাল ক্লিয়ার অনেকগুলো প্রবাল পাওয়া যায়। এই প্রবাল গুলোর সাথে হচ্ছে যে এই যে নিডারিয়া পর্বের প্রাণীদের হচ্ছে যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এই জন্য হচ্ছে যে এদেরকে সামুদ্রিক ফুলও বলা হচ্ছে নিডারিয়াকে। ওকে, আমরা এই জিনিসটুকু একটু হালকা দেখে রাখবো। তারপরে দেখো প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস থেকে ইম্পর্টেন্ট পড়াগুলো পড়ে ফেলি। দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম জানতেই হবে। ওকে, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। কি ধরনের টিস্যু এবং অঙ্গমাত্রার প্রাণী? টিস্যু অঙ্গমাত্রা, নেমাটোডের পর থেকে শুরু হবে কি তন্ত্র, এই পর্যন্ত হচ্ছে টিস্যু অঙ্গ। কয়টা স্তর? ত্রিস্তর। এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ছো সবই দ্বিস্তর। প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে সব হচ্ছে যে ত্রিস্তরই। সিলোমেট নাকি অ্যাসিলোমেট? এটা অবশ্যই অ্যাসিলোমেট। ওকে, তার মানে এখানে কোনো প্রকার সিলোম থাকে না। কোন পর্যন্ত সিলোম থাকে না? পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস। ত্বকের মধ্যে দেখো, খেয়াল করে দেখো, কিউটিকল থাকতে পারে, ত্বকে কিউটিকলে আবৃত। সিলিয়া যুক্ত এপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত, এটা মনে রাখবা। প্যারেনকাইমা বা মেসেনকাইমাল কোষ থাকে, এটা মনে রাখবে। এরাই যে খাদ্যবস্তু শোষণ করার জন্য এদের মধ্যে চোষক বা হুক থাকে। তার থেকেও গুরুত্বপূর্ণ, যেটা অনেকবার ভর্তি পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে এদের রেচন অঙ্গের নাম শিখাকোষ। রেচন অঙ্গের নাম কি? শিখাকোষ। রেচন অঙ্গের নাম কি? শিখাকোষ। এটা ভালো করে মনে রাখতে হবে। আর দুইটা কথা মনে রাখতে হবে, এই যে প্লাটিহেলমিনথেস, এটা আরেকটা নাম হচ্ছে চ্যাপ্টা ক্রিমি। এটার আরেকটা নাম কি? চ্যাপ্টা ক্রিমি। ওকে, তাহলে দেখো খেয়াল করে, এই যে প্লাটিহেলমিনথেস, ওকে, এটার দুইটা উদাহরণ, একটা যকৃত কৃমি, এটা পরীক্ষায় আসে, ফ্যাসিওলা হেপাটিকা, মানে দেখতে লিভার বা যকৃতের মতো, এই জন্য এটার নাম হয়েছে ফ্যাসিওলা হেপাটিকা, বাংলায় বলা হয়েছে যকৃত কৃমি। আরেকটা হচ্ছে ফিতা কৃমি, এটা শুকরের ক্ষেত্রে রোগ তৈরি করে, বলা হয়েছে যেটার নাম হচ্ছে ট্যানিয়া সোলিয়াম। ট্যানিয়া সোলিয়াম, যেটা হচ্ছে যে ফিতার মতো। ওকে, এগুলো এই কৃমিগুলোর নাম আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য দিয়ে দেয়, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা, এদের যে শনাক্তকারী বৈশিষ্ট্য বা পার্থক্য, এটা আমাদেরকে খুব ভালো করে শিখে রাখতে হবে। এটা পরীক্ষা একবার রিটেনে কোশ্চেন আসছে। ওকে, সো আমরা মনে রাখবো। কেউ জিজ্ঞেস করছে আমাদের পড়া দিয়ে মেডিকেলে কাভার হবে কি না। আচ্ছা, মেডিকেলে কাভার হবে কি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে মেডিকেলে অনেকখানি কাভার হবে, বাট একদম পুরো 100% কাভার হবে না, কারণ আমরা আসলে বেসিক্যালি ফার্স্টে শর্ট সিলেবাসকে ফোকাস করতেছি। আর ভার্সিটির কোশ্চেনের সাথে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন একটু পার্থক্য হয়। পার্থক্যটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন গুলা ভার্সিটির সাবজেক্ট ওরিয়েন্টেড জিনিসপত্র বেশি দেয়া থাকে, আর মেডিকেলের কোশ্চেন গুলোতে মেডিকেল ওরিয়েন্টেড জিনিসপত্রগুলো একটু বেশি দেয়া থাকবে। সো যেমন ভার্সিটিতে পড়তে হলে তুমি বোটানি নিয়ে পড়বা, জিওলজি নিয়ে পড়বা, ফার্মাসি নিয়ে পড়বা, এগুলো। আর মেডিকেলে চান্স পেলে তো শুধু মানব দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সো কোশ্চেন গুলো স্যাররা কোশ্চেন করার টাইমে এটাকে প্রায়োরিটি দেয়। নেমাটোডা, দেখো নেমাটোডার ক্ষেত্রে এটার কি কি নাম আছে? সুতাকৃমি, আরেকটা নাম হচ্ছে গোলকৃমি। আগেরটা যেমন চ্যাপ্টা কৃমি পড়ছো, এটার নাম হচ্ছে সুতাকৃমি বা গোলকৃমি। অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, আমরা অলরেডি বলেই ফেলছিলাম, এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম ত্রিস্তরী, এই দুইটা আমরা ভুল করবো না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সিডোসিলোমেট, এটা আমাদের ভুল করা যাবে না। অখণ্ডকায়িত, আগেরটাও খণ্ডকায়ন ছিল না। পার্থক্য দেখে, এখানেও কিউটিকল পাওয়া যায়, আগেরটাতেও কিউটিকল পাওয়া গেছে, কিন্তু পরীক্ষায় যখন কোশ্চেন আসছে একবার ভর্তি পরীক্ষায়, তখন এই শব্দটা দিয়ে দিচ্ছে যে ইলাস্টিন নির্মিত কিউটিকল কাদের পাওয়া যায়। যখন দেয়া থাকবে ইলাস্টিন নির্মিত, তখন চোখ বন্ধ করে উত্তর কিন্তু নেমাটোডা। যদি শুধু কিউটিকল বলে, তখন তোমার হাতে অপশন অনেকগুলো চিন্তা করতে পারবা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, সবগুলোর মধ্যে কিউটিকল আছে। কিন্তু যখন বলবে শুধুমাত্র ইলাস্টিন, তখন তার উত্তর একটাই হবে, সেটা হচ্ছে নেমাটোডা। এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না। এটার স্ট্রাকচারটুকু দেখলে যেটা মনে হয়, সেটা হচ্ছে নলের ভিতরে নল, মানে একটা টিউবের মধ্যে আরেকটা টিউব মনে হয় ঢোকানো আছে, এরকম একটা ব্যাপার মনে হয়। আচ্ছা, শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র নাই, কিন্তু যৌন দ্বিরূপতা আছে। এটা দিয়ে কি বুঝালাম আমরা? দেখো পরীক্ষায় কোশ্চেন যেটা দেয়, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস
আর নেমাটোডার মধ্যে পার্থক্য করতে বলবে তোমাকে। তাহলে তুমি যেটা যেটা দেওয়ার চেষ্টা করবা, ফার্স্ট কথা যেটা সেটা হচ্ছে এদের নাম কি কি হইতে পারে, যে প্লাটিহেলমিনথেসকে তুমি কি কি নামে চেনো, এটা কি তুমি চ্যাপ্টা কৃমি নামে চেনো, এটা কি তুমি সুতা কৃমি বা গোল কৃমি নামে চেনো, তাহলে এটা পার্থক্যের মধ্যে অন্য কোনো নাম আছে কিনা সেটা দিয়ে তুমি একটা আইডেন্টিফাই করতে পারবা। তারপরে যেটা সেটা হচ্ছে তাদের সিলোম কিরকম, সিলোমটা কোন প্রকৃতির আছে এটা নিয়ে একটা পার্থক্য করা যায়। যেমন প্লাটিহেলমিনথেস কি ধরনের হবে, প্লাটিহেলমিনথেস হচ্ছে অ্যাসিলোমেট, তাই না? আর এখানে যেটা আমরা দেখবো সেটা কিরকম, সুডো সিলোমেট। ওকে, তারপরে খেয়াল করে দেখো তার অঙ্গ বা গঠন, যখন আমরা বলতেছি গঠন, তখন গঠনের ক্ষেত্রে আমরা কি বলছি, আমরা হচ্ছে গিয়ে কি বলছি, টিস্যু অঙ্গ। আর এটাকে যখন আমি বলবো তখন আমি বলবো অঙ্গতন্ত্র। ঠিক আছে, তারপরে যদি চিন্তা করো, এরপরে হচ্ছে কি রেচন অঙ্গ। এই যে রেচন অঙ্গ যে অংশটুকু আছে, রেচন অঙ্গে প্লাটিহেলমিনথেসে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি শিখাকোষ। কিন্তু এইটার ক্ষেত্রে, এই ধরনের নেমাটোডার ক্ষেত্রে শিখাকোষ অনুপস্থিত থাকে, এরকম কোনো কিছু থাকে না। আরেকটা যেটা সেটা হচ্ছে যে লিঙ্গ বা যৌন দ্বিরূপতা, এইটা সাধারণত এক লিঙ্গ হয়, সরি এটা উভলিঙ্গ হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে একই দেহে কি পুরুষ এবং স্ত্রী থাকবে, কিন্তু এটা হচ্ছে গিয়ে এক লিঙ্গ একটা হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে এটাতে শুক্রাণু ডিম্বাণু সরি পুরুষ এবং স্ত্রী কৃমি আলাদা থাকবে, আলাদা আলাদা, একই দেহে বসবাস করে না, যৌন দ্বিরূপতা থাকে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে পৌষ্টিক নালী বা পৌষ্টিক তন্ত্র, এই যে পৌষ্টিক তন্ত্রটুকু আছে, এইটার ক্ষেত্রে প্লাটিহেলমিনথেসে এটাকে আমরা বলি অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ বলা হয়, কারণ হচ্ছে যে যখন পৌষ্টিক নালীর মধ্যে মুখছিদ্র এবং পায়ুপথ দুইটা আলাদা থাকবে তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হয় সম্পূর্ণ। যদি মুখছিদ্র এবং পায়ুপথ আলাদা না থাকে তখন সেটাকে সম্পূর্ণ না বলে অসম্পূর্ণ বলা হয়। তাহলে প্লাটিহেলমিনথেসে পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক নালী যেটা আছে সেটা হচ্ছে অসম্পূর্ণ, আর এখানে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা পাবো কেমন বলবো, সম্পূর্ণ। এর বাইরে তোমরা চাইলে উদাহরণ হিসেবে যোগ করতে পারো আরেকটা পয়েন্ট। তাহলে দেখো অনেকগুলো পয়েন্টই কিন্তু হচ্ছে যে আমরা এখানে যোগ করে দিলাম, যেখান থেকে তুমি 3 থেকে 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট বা পার্থক্যকে কি করতে পারো, মেনশন করে একটা পরীক্ষায় অ্যান্সার লিখতে পারো, যেটা তোমার রিটেনে কোশ্চেনে এর আগে এসেছে। ওকে, তাহলে দেখো নেমাটোডার হচ্ছে গিয়ে কতগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা একটু পড়ে ফেলতে হবে। নেমাটোডার উদাহরণের মধ্যে আমরা কি কি, একটা হচ্ছে চোখে রোগ তৈরি করে, এই জন্য নাম চোখ কৃমি, লোয়া লোয়া, চোখে রোগ তৈরি করে। সব থেকে কমনেস্ট বাচ্চাদের জন্য আমরা যেটা চিন্তা করি, বাচ্চাদের সব থেকে কমন যে কৃমিটা হয় সেটার নাম হচ্ছে অ্যাসকারিয়াস লাম্ব্রিকোইডস, অ্যাসকারিয়াস লাম্ব্রিকোইডস। ওকে, তারপর দেখো চাবুক কৃমি, চাবুকের মতো একটা আছে ট্রাইচুরিস ট্রাইচুরিয়া, সুতা কৃমি হইতে পারে। ফাইলেরিয়া রোগের জন্য জীবাণু একটা আছে যেটা হচ্ছে গিয়ে উচেরিয়া ব্যানক্রফটি, যেটা হচ্ছে গিয়ে গোদ রোগ তৈরি করে, এই যে গোদ রোগ তৈরি করে সেটা হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি ফাইলেরিয়া রোগের জন্য। এর বাইরে গুড়া কৃমি আছে, এই যে যতগুলো কৃমি সব থেকে কমনেস্ট এগুলো কিন্তু বেসিক্যালি সব নেমাটোডার মধ্যে আছে। কে জিজ্ঞেস করছো ভাইয়া? রাইট, আমি তো আসলে ভার্সিটি প্লাস হচ্ছে যে ভার্সিটি পার্টটাই তোমাদেরকে কাভার করা ট্রাই করতেছি, রিটেনের পার্টগুলো সহ ফোকাস করে। মেডিকেলের জন্য ডেফিনেটলি কিছু পয়েন্ট পড়ানো হচ্ছে, আর ভার্সিটি অবশ্যই ফোকাস থাকতেছে। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে যে আমরা একটা নেক্সট কোশ্চেনে চলে যাব। একটা কোশ্চেন আছে কুইজে, নিচের কোন জোড়াটি সঠিক, নিচের কোন জোড়াটি সঠিক। আচ্ছা, গোদ রোগ কি, ওই যে ওভারব্রিজের নিচে অনেক সময় দেখবে অনেক মানুষ কি করে, ভিক্ষার জন্য দাঁড়ায় থাকে, পাটা সবকিছু ফুলে, যে ওদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে গোদরোগ বলি আমরা। সরি, এটা আমরা ভুল পোল লঞ্চ করে দিয়েছি, তোমরা একটু চেক করে বের করো। আমরা নেটে একটু আমার ডিস্টার্ব হচ্ছে, তোমরা এই পার্টটুকু সরাসরি আমাকে চ্যাট বক্সে হচ্ছে যে অ্যান্সার করতে থাকো তোমরা। এটা দেখো কোন জোড়াটি সঠিক, লোয়া লোয়া গোদরোগের কৃমি, অ্যান্টিডিয়ন বিফিডা সমুদ্র তারা, মেটাফায়ার পোস্তুমা কেঁচো, আর টিনিয়া সোলিয়াম যকৃত কৃমি। ওকে, অয়ন্স অনেকে ভুল করছে, কোশ্চেনটা একটু কঠিন। আচ্ছা, কোশ্চেনটা একটু কঠিন ডেফিনেটলি, অনেক মানুষের ভুলের অংশটুকুই বেশি আছে। আমি একটু দেখাই তোমাদেরকে, দেখো
লোয়া লোয়া হচ্ছে যে গোদরোগের কৃমি না, গোদরোগের যে কৃমিটা সেটার নাম হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি, যেটা ফাইলেরিয়া রোগ করে বা গোদ রোগ করে, উচেরিয়া ব্যানক্রফটি। অ্যান্টিডিয়ন বিফিডা, সমুদ্র তারা। তারপর হচ্ছে মেটাফায়ার ফোস্তুমা। আচ্ছা, সমুদ্র তারা যেটা, এটা হচ্ছে অ্যাস্টেরিয়াস রুবেন্স, অ্যাস্টেরিয়াস রুবেন্স এটার বৈজ্ঞানিক নাম, সমুদ্র তারা। ঠিক আছে, তাহলে এইটা ভুল, এটাও ভুল, এটাও ভুল। তারপর হচ্ছে গিয়ে টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়ামে দেখো যকৃত, যকৃত কৃমি টিনিয়া সোলিয়ামের সাথে ছিল না, টিনিয়া সোলিয়ামের সাথে ছিল ফ্যাসিওলা হেপাটিকা, হেপাটিক লিভারের সাথে, হেপাটোসাইটের সাথে। তাহলে ফ্যাসিওলা হেপাটিকা ছিল যকৃত কৃমি, এটা কখনোই যকৃত কৃমি হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে ফ্যাসিওলা হেপাটিকা থাকলে কি থাকে, মেটাফায়ার পোস্তুমা হচ্ছে কেঁচো, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে মেটাফায়ার পোস্তুমা বা কেঁচো যেটা, এটা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার, তোমাদের এইটারই মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরের অংশটুকু চলো আমরা পরের অংশটুকুতে চলে আসি। তারপরেরটা হচ্ছে কোন কৃমি চোখকে আক্রান্ত করে, কোন কৃমি চোখকে আক্রান্ত করে, কোন কৃমি চোখকে আক্রান্ত করে। দেখো, লোয়া লোয়া, অ্যাসকারিস লাম্ব্রিকোয়েডস, নিকেটর আমেরিকানা, উচিরা ব্যানক্রফটি। এক গাদা ভালো স্টুডেন্ট রয়ে গেছে, সব অ্যান্সার করে ফেলছে মুহূর্তের মধ্যে, যে ভাইয়া হ্যাঁ লোয়া লোয়া হচ্ছে যে কারেক্ট অ্যান্সার, তাই তো লোয়া লোয়াই কারেক্ট অ্যান্সার ডেফিনেটলি। একটু আগে কারণ তোমাদেরকে পড়াচ্ছিলাম অ্যাসকারিস লাম্ব্রিকোয়েডস যে গোল কৃমি, তারপর নিকেটার আমেরিকানা হচ্ছে ওই কৃমিটা যেগুলো ধরো হচ্ছে যে রাস্তাঘাটে যখন হচ্ছে যে কৃষকরা কাজ করে খালি পায়ে হাঁটে, তখন পায়ের হচ্ছে যে কোনো যদি কাটা ফাটা জায়গা থাকে ওখান দিয়ে নিকেটার আমেরিকানা ঢুকে যায়, যে পরে খাদ্যনালী পাকস্থলী থেকে কি করে রক্ত চুষে চুষে খায়। এই কৃমির জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে রক্ত শূন্যতা দেখা দিতে পারে। নিকেটার আমেরিকানা আছে, অ্যাঙ্কাইলোস্টেমা ডুওডেনারি আছে। আর উচিরা ব্যানক্রেফটির কারণে যেটা হয় যে পায়ের তোমরা পড়েছো না লসিকা, লসিকা নালীগুলো বন্ধ হয়ে যায়, লসিকা নালী বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হয়, হাত পা গুলো ফুলে যায়। বেশিরভাগই আমরা দেখবা যে ওভারব্রিজে, ফ্লাইওভারের নিচে অনেক মানুষ পুরো একটা বিশাল বড় পা ফুলা নিয়ে বসে বসে ভিক্ষা করতেছে, ওদেরকে আমরা গোদ রোগী বলি। এই উচেরিয়া ব্যানক্রফটি এটা দিয়ে হচ্ছে ফাইলেরিয়াসিস বা গোদ রোগ হয়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো নিচের কোন পর্বটি সুডোসিলামেট, নিচের কোন পর্বটি সুডোসিলামেট। কোন পর্বটি সুডোসিলামেট হয় বলো, পরিফেরা, নিডারিয়া, নেমাটোডা এবং হচ্ছে মলাস্কা। ভেরি গুড, নেভাটোডা, সবাই জানো, সবাই আনসার করতে পারছো, কারেক্ট অ্যান্সার সবাই, এটা কোনো ভুল করে নাই কেউ। ওকে, কোন পর্বের প্রাণীতে ইলাস্টিক নির্মিত কিউটিকল থাকে, কোন পর্বের প্রাণীতে ইলাস্টিক নির্মিত কিউটিকল থাকে। ইলাস্টিক নির্মিত কিউটিকল কোথায় থাকবে বলো, পরিফেরা, অ্যানেলিডা, প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা। একটু আগে তোমাদেরকে পড়াইছি। ভেরি গুড, যারা নেমাটোডা বলছো আর যারা বোকার মতো সি বা অ্যানেলিডা বলতেছো তারা সবাই ভুলভাল হচ্ছে কি অ্যান্সার করে ফেলছো। ভেরি গুড, নেমাটোডা হচ্ছে যে ইলাস্টিন বলে দিছি না, ইলাস্টিন নির্মিত নির্মিত কিউটিকল, মানে হচ্ছে এটার অ্যান্সার আমার ফিক্স করে বুঝে ফেলতে হবে যে কোনটা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, তারপরে দেখো মলাস্কা। এখন মলাস্কা নিয়ে হচ্ছে যে আমরা যদি পড়াশোনা করতে যাই তাহলে মলাস্কা দেখো আমাদের কি কি তথ্য লাগবে। রাইট, হ্যাঁ সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে। মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, তাহলে প্রথম কোনটা, আর্থ্রোপোডা, একটু পরে দেখবো। এদের দেহ মাংসল থাকে, কোনো সমস্যা নেই, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম থাকে, শুধু গ্যাস্ট্রোপোডা ব্যতীত, মানে গ্যাস্ট্রোপোডা ছাড়া বাকি সবাই দুইটা ইকুয়াল ভাগে কেটে ফেলতে পারবা। সিলোমেট মানে সিলম থাকে, এটা আমরা জানি, এতক্ষণ পর্যন্ত নেমাটোডা পর্যন্ত আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সিডোসিলোমেট। তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিলোমেট। ওকে, মেন্টল এবং খোলক, এই যে তাদের হচ্ছে কি মেন্টল থাকে, এটা পরীক্ষায় অনেকবার আসছে, এই শব্দটা মনে রাখতেই হবে। ওকে, এদের দেহের মধ্যে কি থাকে, হিমোসিল থাকে। আচ্ছা, হিমোসিল মানে কি চিন্তা করো তো, সিলোম মানে হচ্ছে গিয়ে কি মেজোডার্ম থেকে তৈরি হওয়া কি
পেরিটোনিয়াম দ্বারা আবৃত গহ্বর। সেই গহ্বরের মধ্যে হিম মানে তো রক্ত, যখন সিলোমের মধ্যে হিম বা রক্ত পাওয়া যাবে তখন তার নাম কি হবে? হিমোসিল। তাহলে এই হিমোসিল শব্দটাও পরীক্ষার মধ্যে আসছে, তাহলে এই শব্দ তিনটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে, এগুলো পরীক্ষায় আসছে। এদের মুখক গহ্বরে একটা রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে, শুধুমাত্র বাইভালভিয়া বাদ দিয়ে। তাহলে র্যাডুলা শব্দটা মনে রাখতে হবে। ফুলকা এবং মেন্টাল পর্দা দিয়ে শ্বসন, মানে শ্বসন কি দিয়ে হয় এটা। আর এদের উদাহরণ হচ্ছে কি পিলা গ্লোবোসা বা আপেল শামুক। আপেল শামুক আছে, পিলা গ্লোবোসা। তাহলে আমরা এই তিনটে শব্দে মেন্টাল পরীক্ষা অনেকবার আসছে। র্যাডুলা শব্দটাকে আমরা একটু মনে রাখবো। পরীক্ষায় যদি তোমাকে তিনটা শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে পারে, অলওয়েজ দেখো দেখো ধরো তোমার পরীক্ষায় কিচ্ছু মনে পড়তেছে না, তুমি এই পয়েন্টগুলো চিন্তা করা শুরু করবা যে এটা সিলোমেট নাকি অ্যাসিলোমেট, দ্বিস্তরী নাকি ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য নাকি অরীয় প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য। এরকম তিনটা পয়েন্ট তো তুমি মনে মনে চিন্তা করে ফেলতে পারবা। এর বাইরে দুই একটা ওয়ার্ড যেগুলো তোমার মনে করা দরকার সেগুলো লিখে দিবা, আর লাস্টে যদি একটা উদাহরণ লিখে দিতে পারো তাহলেও হবে। সো রিটেনে এই জায়গাটুকু একটু পড়ে ফেলবা। ওকে, রাইট, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা, মলাস্কার উদাহরণ দেখো, চকচকে কৃমি বলছে। এইটা মনে রাখার থেকে না মনে রাখা বেশি ভালো, বরঞ্চ এগুলো মনে রাখবা। শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড। শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড। ওকে, এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবা। ওকে, তারপরে খেয়াল করো একটা কোশ্চেন আসছে, নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী? নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী? তাহলে কোনটা মলাস্কা পর্বের প্রাণী হবে দেখো তো। উচেরিয়া ব্যানক্রফটি, অক্টোপাস পাংটাটাস, নান্থেস ভাইরেন্স, আর হচ্ছে অরেলিয়া অরিয়া। সবাই ঝটপট অ্যান্সার দিয়ে ফেলছে। বি, স্মৃতি, বর্ষা, আলভি, নয়ন। আমার স্ক্রিন এত ফাস্ট উপরের দিকে উঠতে থাকে, এত মানুষ একসাথে তোমরা অ্যান্সার করো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। অক্টোপাস পাংটাটাস, ভেরি গুড। অক্টোপাস একটু আগে বলছি না, এই যে নাম দেখে অক্টোপাস, অক্টোপাস পাইছি, আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই যে অক্টোপাস হচ্ছে কি ডেফিনেটলি একটা মিলে যাবে। তাহলে এরা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীর মধ্যে। ওকে, দেখো কোন প্রাণীর দেহ গহ্বর সংক্ষিপ্ত হিমোসিলে পরিণত হয়? কোন প্রাণীর দেহ গহ্বর সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়? এটার অ্যান্সারও সেম। তাহলে চিন্তা করো কাদের ক্ষেত্রে হবে। ফাহিম, নোমান, সারা, উর্মি, নুসরাত, সুমাইয়া, সাদিয়া, মুন্না। ওকে, মৌমিতা, মামুন, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে যে ভাইয়া শামুক। রাইট, তাহলে শামুক, ঝিনুক, অক্টোপাস এগুলো সব হচ্ছে যে হিমোসিলে পরিণত হইতে পারে, এই কথা বললে হচ্ছে যে আমাদের উত্তর থাকবে। কৃমি, কেঁচো, ব্যাং এদের মধ্যে তো হবে না, এটা হচ্ছে যে মেইন ব্যাপার। আচ্ছা, তারপরে চিন্তা করো আরেকটা শব্দ দিয়ে দিচ্ছে, এটা এই র্যাডুলা শব্দ দিয়ে দিচ্ছে। যে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোশ্চেন আসছে, মলাস্কা, একোনোডার্মাটা, নেমাটোডা, পরিফেরা। এটা অ্যান্সার কি হবে? রাইট, বর্ষা, জাহিদ, শাহেদ, নওশিন, তৃথি, জান্নাত, রেজওয়ান, আবিদা, সুহা, সৈকত, মারজান, শাহেদ। ওকে, তানজিয়া, তামান্না, সবাই কারেক্ট অ্যান্সার করছো ভাই, মলাস্কা। এই শোনো, এখন তো টপিক ধরে ধরে পড়তেছো, পরীক্ষার মলাস্কার হেডিং এ যে কোশ্চেন আসবে এটার অ্যান্সার তো মলাস্কা হবে, সবাই জানো। কিন্তু পরীক্ষার টাইমে কিন্তু এগুলো মনে থাকবে না, কারণ তখন কিন্তু হচ্ছে যে পুরো বিশাল বড় কোশ্চেন থাকবে, তখন কিন্তু এত সহজে মনে পড়বে না। এখন তো মলাস্কার হেডিং এ অ্যান্সার সবাই চোখ বন্ধ করে মলাস্কা দিয়ে আসতে পারতেছো, যে ভাই মলাস্কা পড়াইছেন, এখন অ্যান্সার মলাস্কা না হয়তো অন্য কোনো কিছু হওয়ার সুযোগই নাই। সো হচ্ছে যে পরীক্ষার টাইমে কিন্তু সব থেকে কঠিন হবে। পরীক্ষার টাইমে কেন ভুল হয় জানো? যে এত বড় একটা বই মাথায় নিয়ে যে এত বড় বই পড়ার এক্সিকিউট করাটাই তো সব থেকে কঠিন হয়ে যায়। একসাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এত কিছু মাথার মধ্যে রাখলে এমনিতে পারা কোশ্চেনই তো মনে আসবে না। তার মধ্যে মাঝে মাঝে মনে হবে ভাইয়া একটা সূত্র বলছিল, সেই সূত্রটা কি ছিল এটাই মনে পড়তেছে না। ওকে, সো এটা কিন্তু একটু খেয়াল করে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো অ্যানিলিডা। অ্যানিলিডা পর্ব সম্পর্কে আমরা জানি এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সিলোমেট, এটা নিয়ে আমাদের সমস্যা নাই। দেখো এইটার দেহ কিন্তু কিউটিকল আছে। তাহলে আমাকে একটু চ্যাট বক্সে লেখো না তোমরা যে কয়টা জায়গায় কিউটিকল পাইছো তোমরা। কিউটিকল কাদের কাদের ক্ষেত্রে পড়ছো বলো তো, যদি পরীক্ষায় কোশ্চেন দেয় কিউটিকল কাদের কাদের আছে, একটু অ্যান্সার গুলো লিখতে পারো কিনা আমাকে লিখে দেখাবা। হ্যাঁ, তিনজন, হ্যাঁ সবাই তিন লিখছে, ভেরি গুড, তিন লিখতে হবে, আমি বুঝতে পারছি, তিন তিন, রাইট। নোমান, আন্নি, জাহিদ আর নাফিসা দুই লিখছে, নাফিসা আর মারুফ দেখি চারটা লিখে ফেলছে। ওকে, যারা তিন লিখছো ঠিক আছে, আমি এতক্ষণ পর্যন্ত তিনটাই পড়াইছি তাই না? প্লাটি হেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, কিউটিকল আছে, ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। প্রকৃত খণ্ডকায়ন। খণ্ডকায়ন, এই যে দেখো এই শব্দটা একটু আগে বলতেছিলাম যে প্রকৃত খণ্ডকায়ন মানে বাইরে এবং ভিতরে দুই পাশেই কাটা, কোনো পার্থক্য করা যাবে না। কিন্তু মানুষের শরীরে হাত দিলে বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু ভিতরে কিন্তু প্রত্যেকটা মেরুদণ্ডের হাড় আলাদা আলাদা খণ্ড খণ্ড করে রাখা। এই জন্য অভ্যন্তরীণ খণ্ডকায়ন মানুষের শরীরে আছে, বাহ্যিক খণ্ডকায়ন নাই। ওকে,
এই যে চলনাঙ্গ হিসেবে সিটি এবং প্যারাপোডিয়া পাওয়া যায়, চলনাঙ্গ হিসেবে সিটি এবং প্যারাপোডিয়া পাওয়া যায়, এই জিনিসটুকু মাথার মধ্যে রাখতে হবে, সিটি এবং প্যারাপোডিয়া চলনাঙ্গ। ওকে, তারপরে খেয়াল করে দেখো যেটা, সেটা হচ্ছে যে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে রেচনাঙ্গ, নেফ্রিডিয়া হচ্ছে নেচনাঙ্গ, নেফ্রিডিয়া রেচনাঙ্গ। এই রেচনাঙ্গটুকু হচ্ছে গিয়ে তোমার মাথার মধ্যে ভালো করে থাকতে হবে যে নেফ্রিডিয়া হচ্ছে রেচনাঙ্গ। ওকে, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এই জিনিসটুকু ভালো করে মাথায় রাখতে হবে। এইটা যে এই যে দুই জায়গায় পড়ছি, অ্যানেলিডা এবং কর্ডাটা, যাদের হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আছে, এগুলো পরীক্ষায় সবগুলো আসছে। ট্রোকোফোর লার্ভা পাওয়া যায়, আমরা চ্যাপ্টারের লাস্টে যে একবারে একটা বক্স পড়বো সবগুলো লার্ভার জন্য, এটা তখন আমরা একবারে দেখবো। আরেকটা যেটা দেখো যে কেঁচো, যেটা এক্সাম্পল আমরা পড়ছিলাম, মেটাফায়ার পোস্তুমা, কেঁচো। ওকে, তাহলে এই জিনিসটুকু হচ্ছে ভালো করে খেয়াল করে রাখতে হবে। তারপর দেখো অ্যানেলিডার উদাহরণগুলো কি কি আছে, কেঁচো, জোক, এইগুলো মনে রাখবা, ঠিক আছে। তারপর সামুদ্রিক চোষক, অনেকগুলো হচ্ছে উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু ভালো করে এমসিকিউ দেখে রাখবা, যে কেঁচো এবং যোগ বারবার পরীক্ষায় চলে আসে। আচ্ছা, ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায় কোন পর্বে? ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায় কোন পর্বে? দেখো এইমাত্র পড়তেছিলাম, কাদের ক্ষেত্রে? অ্যানেলিডার ক্ষেত্রে, তাই না? ট্রোকোফোর লার্ভা। এরকম অনেক ধরনের লার্ভা আছে, আমরা এই চ্যাপ্টারের লাস্টে যে একটু এই লার্ভাগুলোর নাম দেখবো, অনেকগুলো লার্ভা আছে, সবগুলো নাম আমরা বোঝার চেষ্টা করব। তারপরে দেখো নিচের কোন পর্বের প্রাণীদের অঙ্গুরিমাল বলা হয়ে থাকে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে কি অ্যানেলিডা। এটা তোমরা জানো, এই জিনিসটুকু হচ্ছে যে দেখে রাখবা। ওকে, এটা আমরা দেখে রাখবো। আর্থ্রোপোডা, মানে এই পর্বগুলো তোমরা জানো, একটু পরে ঘাস ফড়িং পড়াইতে হবে, তখন দেখবা যে আরো অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড হবে। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব, আমরা এটাই মনে রাখবো। দ্বিপার্শ্বীয় প্রতিসম পাওয়া যায়, খণ্ডকায়ন দেখা যায়, আমরা জানি এটা খণ্ডকায়ন থাকবে। এটা দুইটা জিনিস পাওয়া যায়, তাই এটা ট্যাগমাটা, এই যে দেহের যে খণ্ড খণ্ডে ভাগ করা, এটাকে বলা হয় ট্যাগমাটাইজেশন, এবং খণ্ডগুলোকে বলা হয় কি ট্যাগমাটা, তাই না? খণ্ডগুলোকে বলা হয় ট্যাগমাটা। তাহলে আলাদা আলাদা খণ্ড, এগুলোকে বলা হচ্ছে ট্যাগমাটা। তারপর কি থাকে দেখো, এদের একজোড়া পুঞ্জাক্ষী থাকে এবং কি সরলাক্ষীও থাকে, তাই না? সরলাক্ষী, যেমন ঘাস ফড়িং এর ক্ষেত্রে সরলাক্ষী তিনটা, এগুলোকে নাম কি? ওসেলি। আর পুঞ্জাক্ষী থাকে এক জোড়া, মানে দুইটা, সেগুলোর নাম হচ্ছে ওমাটিডিয়াম, তাই না? পুঞ্জাক্ষীর নাম হচ্ছে ওমাটিডিয়াম। ওকে, ওমাটিডিয়াম। বহিকঙ্কালে কি থাকে? কাইটিন। এতক্ষণ যা পড়ছো সবগুলা পড়ছো কিউটিকল, এই একটা পাইলা যেটার নাম আবার একটু আলাদা বহিকঙ্কালে, সেটা কি? কাইটিন। ওকে, এই কাইটিন শব্দটা আর কোথাও পড়ছো মনে আছে? অন্য কোনো প্রাণীর শরীরে কাইটিন পাওয়া যায় এমন কোনো কিছু পড়ছো মনে আছে? ছত্রাক, ছত্রাকের যে কোষ প্রাচীর সেটা হচ্ছে কাইটিন নির্মিত, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত থাকবে, ঠিক আছে? হ্যাঁ, কে কে জানি অ্যান্সার করছে, ভেরি গুড। রনি, রনি সবার আগে অ্যান্সার করে ফেলছে, তারপরে হচ্ছে মাহিমা। ওকে, হ্যাঁ সিয়াম বলছে ভাই কাইটিন সুবিরিং কোথায় জানি পড়ছিলাম। হ্যাঁ সিয়াম দেখো, মনে করে দেখো। আচ্ছা ঠিক আছে, হিমোসিল, দেখো হিমোসিল পাওয়া যাবে, কিন্তু এখানে হিমোসিল পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে মলাস্কাতে পাইলা, আর্থ্রোপোডাতেও হিমোসিল পাইছো, ঠিক আছে? হিমোসিল কোথায় কোথায় পাবা একটু খেয়াল করে দেখো। মুখপাঙ্গ থাকবে, রক্ত সংবহন তন্ত্র কেমন? উন্মুক্ত, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা পরীক্ষায় লাগে। রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা, এটা পরীক্ষায় দুইবার প্রশ্ন আসছে যে রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা, নালিকা, এই নালিকা শব্দটা দেখতে হবে। মালপিজিয়ান বডি, অনেক সময় পরীক্ষায় কি করবে, মালপিজিয়ান নালিকার জায়গায় যেটা দিয়ে দিবে সেটার নাম হচ্ছে মালপিজিয়ান বডি। সো খেয়াল করে দেখবা যে কি দেয়া আসছে। ওকে, এদের ক্ষেত্রে কি হয়? রূপান্তর হয়। এটা তাহলে অসম নাকি সম, মানে ইনকমপ্লিট নাকি কমপ্লিট মেটামরফোসিস। ওকে, সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ রূপান্তর, সেটা আমরা পরে দেখব। এটার এক্সাম্পল হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা বা তেলাপোকা। এছাড়া হচ্ছে যে কি আছে, ঘাস ফড়িংও আছে। ওকে, তাহলে দেখো তেলাপোকা আমরা যা চিনি সবই আসলে দেখা যায় আর্থ্রোপোডা। তেলাপোকা, মশা, মাছি, চিংড়ি, তারপর হচ্ছে রাজকাকড়া বা কাকড়া, মাকড়সা, যা যা চিনি সবই, প্রজাপতি, বেশিরভাগ জিনিসপত্রে দেখা যায় কি, এগুলো সব হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আচ্ছা, রূপান্তর, সামাদ জিজ্ঞেস করছে রূপান্তর মানে কি? সামাদ, রূপান্তর ঘাস ফড়িং পড়ার সময় একদম লাস্ট টপিক যেটা, সেখানে আমরা আলোচনা করে ফেলবো। ওকে, এখন একটা কোশ্চেন আসছে, নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য? আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যটা কি দেখো তো, বলো আমাকে, অ্যান্সার কি হবে? নয়ন, তাসনিয়া, সানজিদা, রনি, ফাহিম, স্মৃতি, নোমান, জিম, সানজিদা। ওকে,
তাহলে খেয়াল করো, শ্বাসযন্ত্রের অঙ্গের নাম হচ্ছে রাইট, এটা হচ্ছে ট্রাকিয়া, এদের শ্বসন অঙ্গ। ডায়াফ্রাম পাওয়া যায় না, ডায়াফ্রাম পাওয়া যায় না এদের শরীরের মধ্যে। হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ এরকম কোনো কিছু নেই, ওদের হৃৎপিণ্ডের মধ্যে সাইনাস থাকে, তাই না, পেরিকার্ডিয়াল সাইনাস। আর প্যারাপোডিয়া চলনে সহায়তা করে না, সিটি আর প্যারাপোডিয়া হচ্ছে অ্যানেলিডা চলন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এই তিনটা হচ্ছে ভুল, কারেক্ট অ্যান্সার হচ্ছে শ্বাসযন্ত্রের অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া, শ্বাসযন্ত্রের অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া। ভেরি গুড। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, তাহলে একাইনোডার্মাটা নিয়ে দেখো হচ্ছে যে একাইনোস থেকে আসছে, কন্টক ত্বক, মানে ত্বকের মধ্যে অনেক কাটা থাকবে। পঞ্চ অরীয় প্রতিসম, মানে 5টা ইকুয়াল ভাগে ভাগ করা যায়। স্পাইন এবং পেডিসিলারি নামক বহিকঙ্কাল থাকে, মানে কিছু প্রসেস, কাটাগুলোর নামই হচ্ছে এরকম, স্পাইন, পেডিসিলারি, এগুলো সব কাটার নাম, এই কাটাগুলোর নাম দেয়া আছে। মৌখিক এবং বিমৌখিক তল থাকে, আর মৌখিক তলে হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল খাত থাকে। এই অ্যাম্বুল্যাক্রাল খাতগুলো কি করে, বিভিন্ন খাদ্যবস্তু গ্রহণ এবং এগুলো যাতায়াত সহ সবকিছুতে সহায়তা করে থাকে। পানি সংবহন তন্ত্র থাকে, রেচনতন্ত্র হিসেবে যেটা থাকে সেটার নাম পানি সংবহন তন্ত্র। নালিকা পথ বা টিউব ফিড পাওয়া যাবে, নালিকা পথ বা টিউব ফিড পাওয়া যাবে। এর বাইরে কি থাকবে, এদের সংবহন তন্ত্রের মধ্যে দেখো আগের গুলাতে যেমন মুক্ত সংবহন তন্ত্র, বদ্ধ সংবহন তন্ত্র, এই টাইপের কথাবার্তা পড়ছো, এটা এরকম কোনো কিছু নাই। এটার মধ্যে যা আছে সেটার নাম হচ্ছে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র, হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। সো নামগুলো মনে রাখতে হবে, হিমাল এবং পেরিহিমাল তন্ত্র, এটাই সংবহন তন্ত্রের কাজ করে। মস্তিষ্ক আর রেচন তন্ত্রে এসব কোনো কিছু পাওয়া যায় না, এই রেচন তন্ত্রের জায়গাতেই যেটা থাকে সেটার নাম হচ্ছে পানি সংবহন তন্ত্র, এটার পরিবর্তে। আর চলাচলের জন্য নালিকা পথ বা টিউব ফিড পাওয়া যায়। ওকে, তাহলে হলোথুরিয়া টিউবুলোসা এটা একটা উদাহরণ, যেটা হচ্ছে সমুদ্র শসা। এই নামটা পরীক্ষা একবার আসছে, এই নামটা পরীক্ষা একবার আসছে। ওকে, এটা একবার পরীক্ষা কোশ্চেন আসছে, হলোথুরিয়া টিউবুলোসা, সমুদ্র শসা। ওকে, তাহলে দেখো যা কিছু আছে সবগুলোর মধ্যে এই যে সমুদ্র পদ্ম, সর্পতারা, এই সর্পতারা দেখে রাখতে পারো। ওকে, তারপর হচ্ছে সাগর ডেইজি, এই যে সমুদ্র তারা। ওকে, সমুদ্র শশা, এরকম সমুদ্র রিলেটেড যা যা দেখবে এরকম নাম দেখলে মাঝে মাঝে চিন্তা করে নিবা যে এটা একাইনোডার্মাটা হইতে পারে। তার কারণ কি, সব একাইনোডার্মাটাই সামুদ্রিক প্রাণী, অল একাইনোডার্মাটাস আর মেরিন অর কি সামুদ্রিক, তাই তো। আচ্ছা, এইবার হচ্ছে যে একটা ইনফিনিটি স্টার যুক্ত বক্স, এটা কিসের জন্য জানো? এই বক্সটা তোমাদের কোন জায়গায় লাগবে, তোমরা যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তখন এই বক্সটা লাগবে। এনি হাও, যে কোনো কারণে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচারদের এই বক্সটা খুবই খুবই পছন্দের বক্স। তারা সব থেকে স্টুডেন্টদেরকে বিরক্ত করার জন্য সব থেকে বেশি যে কোশ্চেনটা দেয় সেটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় কি কি হচ্ছে যে লার্ভা পাওয়া গেছে, এই কাদের শরীরে কি কি ধরনের। দেখো পরিফেরায় যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। নিডারিয়াতে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে প্ল্যানুলা। প্লাটিহেলমিনথেস কাদের ক্ষেত্রে, প্লাটিহেলমিনথেসের শরীরে যেগুলো পাওয়া যায় সেটার নাম হচ্ছে সার্কারিয়া, সিস্টিসার্কাস, স্পোরোসিস্ট, এগুলা। নেমাটোডার ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া। মলাস্কার ক্ষেত্রে যেটা পাওয়া যায় যে গ্লচিডিয়াম, এটা পরীক্ষায় আসছে, এই বছরই ভর্তি পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে গিয়ে অ্যাডেরিডার ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ট্রকোফোর। আর্থ্রোপোডে আমরা দেখবো লার্ভা পিউপা বা নিম দশা। আর একাইনোডার্মাডে দেখো এই যে অনেকগুলা কঠিন কঠিন নাম, এই কঠিন নামগুলা তোমরা যখন এই শুধু লাইনটুকু মনে রাখো, ইন কেস অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওকে, লিখে রাখো শুধুমাত্র যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার আগে এই লাইনটুকু বা এই স্লাইডের এই জায়গাটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, যে এটা দেখে যাবা। খুব কপাল ভালো থাকলে এখান থেকে দুই একটা কোশ্চেন কমন পড়ে যেতে পারে, ওনারা এখান থেকে কঠিন কোশ্চেন গুলো দিয়ে দেয়, জানে যে স্টুডেন্ট গুলো এই নামগুলো পড়বে না, মনে রাখবে না। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত। আচ্ছা, আমরা দুইটা কোশ্চেন সলভ করব, সলভ করার পরে উইল গো ফর এ ব্রেক, শর্ট ব্রেক। আচ্ছা, হলোথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? হলোথুরিয়া টিউবুলোসা, দেখো নাম দেখে বুঝতেছো, এই যে শশা, একটু আগে দেখলাম না, সমুদ্র শশা। ওকে, তাহলে এটা কোন পর্বের হবে? অ্যান্সার হচ্ছে বি, ভেরি গুড, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, একাইনোডার্মাটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? খুবই সহজ একটা কোশ্চেন, একই অ্যান্সার তাই না, একাইনোডার্মাটা। হ্যাঁ, মোশাররফ, নয়ন, শর্মিলা, কে কে সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। এই স্ক্রিন বুঝছো, এতজন তোমরা একসাথে কমেন্ট করো, দেখা যায় তাকানোর সাথে সাথে 100-150 নাম পরপর স্ক্রিন থেকে চলে যেতে থাকে, এত ফাস্ট চলে যায় যে নামই পড়া যায় না। ঠিক আছে, সো যাদের নাম পড়া হচ্ছে না তারা কেউ মন খারাপ করো না,
তোমরা অ্যান্সার মিল কারেক্ট করতে পারলে এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় সাকসেস। ওকে, চলো আরেকটা কোশ্চেন পড়ি। নিচের কোনটি, একটু কঠিন প্রশ্ন, নিচের কোনটি পারস্পরিক সম্পর্কযুক্ত? এটা ধীরে ধীরে পড়ো। কেঁচো, নেফ্রিডিয়া, গোলকৃমি ও শিখাকোষ, তারা মাছ ও পানি সংবহনতন্ত্র, চিংড়ি ও হিমোসিল। ধীরে ধীরে পড়ো, পড়ে অ্যান্সার বলো। নোমান, সিয়াম, নাহিদ, রিমা, তরসা, সামিহা, যারা কারেক্ট বলছো তাদেরটা নাম বলতেছি। নিশা, বুশরা, সাকিয়া। আচ্ছা দেখো একটু, কেঁচো এবং নেফ্রিডিয়া, রাইট। অ্যানিলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে নেফ্রিডিয়া হচ্ছে কি একটা রেচনাঙ্গ হিসেবে কাজ করে। গোলকৃমি এবং শিখাকোষ, আচ্ছা এটা গোলকৃমি হবে না, এটা গোলকৃমি কখনোই না, গোলকৃমির সাথে শিখাকোষের সম্পর্ক নাই, এটা চ্যাপ্টা কৃমি হবে, ঠিক আছে, বা যকৃত কৃমি হবে, ওদের সাথে হচ্ছে প্লাটিহেলমিনথেস। গোলকৃমি কখনোই প্লাটিহেলমিনথেস না। ওকে, এটা প্লাটিহেলমিনথেস এবং শিখাকোষ থাকবে। গোলকৃমি হবে না। তারা মাছের সাথে, মানে তারা মাছে পানি সংবন্ধ, একাইনোডার্মাটার উদাহরণ, ঠিক আছে। চিংড়ির সাথে হিমোসিল, আর্থ্রোপোডে হিমোসিল থাকে, ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার। বাট এই গোলকৃমি না এটা। ওকে, গোলকৃমি হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকোয়েডস, গোলকৃমি হচ্ছে অ্যাসকারিয়াস লাম্ব্রিকোয়েডস, এটা নেমাটোডার মধ্যে পড়বে। নেমাটোডায় তো কোনো প্রকার শিখাকোষ থাকে না। ওকে, এই জন্য এটা কারেক্ট অ্যান্সার। মুক্ত রক্ত সংবহনতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? সহজ কোশ্চেন। হ্যাঁ, শর্মিলা বলছে ভাই কোশ্চেন ঠিক মতো খেয়াল করি নাই। আচ্ছা এটা অ্যান্সার বলো, মুক্ত রক্ত সংবহনতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? মুক্ত রক্ত সংবহনতন্ত্র, অ্যানিলিডা, মলাস্কা, কর্ডাটা, পেয়ানা, সৈকত, বিমু, সিয়াম, শিহাব, বুশরা, সিফাত, নওশিন। ওকে, অ্যান্সার কি? এটা হচ্ছে মলাস্কা, রাইট। অ্যানিলিডা আর কর্ডাটা দুইটাই কি বদ্ধ, ঠিক আছে, দুইটাই বদ্ধ। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। লিখতে পারবা তো? খুবই সহজ। সো এটা ইনশাল্লাহ পারবা তোমরা, তাই না? পারবা না? হ্যাঁ সবাই বলছে হ্যাঁ ভাই পারবো, ভেরি গুড। প্লাটিহেলমিনথেস এবং নেমাথেলমিনথেসের 5টি প্রধান পার্থক্য লেখো। এটা একটু আগে আলোচনা করছি না? পারবা ইনশাল্লাহ নাকি? একটা বলছো কে বলছো ভাইয়া মলাস্কা তো অর্ধমুক্ত, ভাইয়া যে অর্ধমুক্ত থাকুক আর মুক্ত থাকুক, বাকি দুইটা অপশন তো কারেক্ট না। দ্যাটস ওয়াই তুমি কি কোনোটি না অপশন হইতো না তোমার, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে যে আর্থ্রোপোডা আর মলাস্কাকে আমরা মুক্ত বলি। ওকে, এটা হচ্ছে তোমাদের আজকে ব্রেকের আগে লাস্ট কোশ্চেন, এরপরে আমরা ব্রেকে চলে যাব। ওয়াটার ভাস্কুলার সিস্টেমের বাংলা হচ্ছে পানি সংবহন তন্ত্র। কিছু মানুষজন হচ্ছে গিয়ে এর পরেও ভুলভাল দেখাচ্ছ কেন? পানি সংবহন তন্ত্র, রাইট। সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো, পোলটা আমরা শেষ করে দেই। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে একাইনো ডার্মাটা, একাইনো ডার্মাটা, তাই তো? সবার আগে সানজিদা, মুন্না, ফাহিম, নোমান, নওরিন, রিদমি, ওমর ফারুক, সানজিদা, সুবর্ণা, তাসনিয়া, ভেরি গুড, ভেরি গুড। ওকে, বাকিরা যারা তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করারও দরকার নাই, কারেক্ট অ্যান্সার যারা বলছো তারা সবাই কারেক্ট, কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি অনেক ভালো অ্যান্সার করতে পারছো। আচ্ছা আমরা একটা ব্রেক নেই, 10 মিনিটস, আফটার 10 মিনিটস উইল স্টার্ট। ওকে, সো আমরা ঠিক 9টা 5-এ স্টার্ট করবো। আচ্ছা আমরা ব্রেকের পরে আবার শুরু করে ফেলি। তো ওয়াটার ভাস্কুলার সিস্টেম অংশটুকু আমরা খুব ভালো মতো পারছি, এটা আমাদের কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা চলো এর পরের অংশটুকু নিয়ে আলোচনা করি, অর্থাৎ কর্ডাটা নিয়ে। তো কর্ডাটা থেকে আমাদের সবার অনেক কিছু পড়া আছে। তো কর্ডাটার ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এদের হচ্ছে যে কি কি থাকতে পারে, নটোকট বা মেরুদণ্ড থাকতে পারে। এটা আমরা জানি যে কারো কারো ক্ষেত্রে নটোকট থাকে, সেটা পরবর্তীতে মেরুদণ্ডে কনভার্ট হয়ে যেতে পারে। স্নায়ুরজ্জু থাকে, অনেক সময় সেই স্নায়ুরজ্জুটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে পরিণত হইতে পারে।
ওকে, এদের ক্ষেত্রে কি থাকে, শ্বসনের জন্য প্রয়োজনীয় ফুলকা রন্ধ্র থাকে, এন্ডোস্টাইল থাকে। এই এন্ডোস্টাইলটা পরবর্তীতে কি হয়, কারো কারো ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হতে পারে, এন্ডোস্টাইলটা থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়ে যেতে পারে। রক্ত সংবহনযন্ত্র কোন প্রকৃতির, বদ্ধ প্রকৃতির। এটা পরীক্ষায় আসছে, আমরা এর আগেও পারছি। হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে। অঙ্কীয় দেশে মানে কি, সামনে, তাই না? তাহলে হৃৎপিণ্ড সামনের দিকে থাকবে, পৃষ্ঠীয় দেশে থাকবে না। এই জিনিসটুকু একটু মাথায় রেখে দিতে হবে। এছাড়া কি থাকে দেখো, নটোকর্ডের ক্ষেত্রে আরেকটা বা কর্ডাটার ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে এদের হচ্ছে কি থাকে, লেজ থাকতে পারে, তাই তো? এই পয়েন্টগুলো হচ্ছে যে আমাদের একটু মাথায় রাখতে হবে, এই পয়েন্টগুলোই মনে রাখবো। আচ্ছা, এখন খেয়াল করে এই পার্থক্য, এই যে ফ্লো চার্টটা, অর্থাৎ কর্ডাটাকে আমরা কিভাবে ভাগ করছি। কর্ডাটাকে অনেকভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, আরেকটা হচ্ছে যে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা কাদেরকে বলছি, যাদের লেজের অংশটুকুতে স্নায়ুরজ্জু পাওয়া গেছে, লেজের অংশটুকুতে, মানে পুরো জায়গাটুকু জুড়ে এরকম পাওয়া যায় নাই, শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশে পাওয়া গেছে, তাদেরকে আমরা বলছি ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটা, সেফাল মানে তো মাথা, মানে মাথা থেকে পুরো লেজ পর্যন্ত পুরো জায়গাটুকু জুড়ে যাদের হচ্ছে যে আমরা কি পাইছি, স্নায়ুরজ্জুর মতো অংশ পাইছি, তাদেরকে আমরা বলছি সেফালোকর্ডাটা। আর ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা কারা, যাদের হচ্ছে কি এই স্নায়ুরজ্জুটা পরবর্তীতে কি হয়েছে, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাই তো? নটোকর্ড যেটা ছিল এটা মেরুদণ্ড দ্বারা কি প্রতিস্থাপিত হয়ে গেছে। ওকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা বলছি সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। এই পার্টগুলো আমরা হচ্ছে একটু আলোচনা করতে যাচ্ছি। খুব অল্প অল্প শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বো এই জায়গাগুলো থেকে, সব জায়গা থেকে প্রশ্ন আসে নাই। যেখান থেকে প্রশ্ন আসছে সেই পয়েন্টগুলো আমরা একটু টাচ করে যাব, কারণ অনেক পড়া পরে মনে থাকবে না, এখন মনে হবে সহজ, পরে মনে হবে কঠিন। ওকে, মাহাদি জিজ্ঞেস করছে ভাই মেডিকেল পরীক্ষা ইংরেজিতে কত দরকার। আসলে মেডিকেল পরীক্ষা ওভারঅল একটা এ প্লাস থাকলেই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায়, এর থেকে বেশি কোনো কিছু লাগে না। আমার ভর্তি পরীক্ষার জন্য যতটুকু দরকার এতটুকু, এর বেশি এক্সট্রা কিছু লাগে না, তাহলে আমার পরীক্ষাটা একটু সহজ হয়ে যাবে। ওকে, দেখো ইউরোকর্ডাটার এটা আরেকটা নাম হচ্ছে সাগর ফোয়ারা। ওকে, এখানে আমাদের মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এটা একটা আবরণ থাকে যেটার নাম টিউনিসিন, এই টিউনিসিন শব্দটা মনে রাখবা। ওকে, আচ্ছা, তারপরে দেখো টিউনিসিনের আবরণ, এটাকে টিউনিক আবরণও বলা হয়, টিউনিসিন দ্বারা তৈরি। লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড এবং স্নায়ুরজ্জু থাকে, এই যে যেটা বলতেছিলাম যে শুধু লেজে থাকবে, এই জন্য এটার নাম ইউরোকর্ডাটা। কোথায় থাকবে, লেজে থাকবে নটোকর্ড এবং স্নায়ুরজ্জু, লেজের মধ্যে, অন্য কোনো জায়গায় থাকবে না। এদের জীবন চক্রে যে লার্ভা পাওয়া যায় সেই লার্ভার নাম হচ্ছে ট্যাডপোল লার্ভা। ওকে, দুইটা ওয়ার্ড এখানে পরীক্ষায় আমাদের জন্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যে দুইটা ওয়ার্ড মনে রাখা দরকার, একটা হচ্ছে এই যে দেখো প্রতীপ রূপান্তর, এই শব্দটা মনে রাখতে হবে, প্রতীপ রূপান্তর ঘটে। তো আমরা এটা মনে রাখলাম প্রথমে, একটু পরে আলোচনা করতেছি প্রতীপ রূপান্তর। আরেকটা যেটা, সেটা হচ্ছে এতে রিভার্স পেরিস্টালসিস ঘটে। এই দুইটা শব্দ ভালো করে মনে রাখবো। ওকে, রিভার্স পেরিস্টালসিস। ওকে, এই যে দুইটা শব্দ, দুইটা শব্দের মানে কি দেখো, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, রূপান্তর হয়। রূপান্তর হইলে সহজ ভাষা কি দেখো, আমি যদি রূপান্তর হয় তাহলে চিন্তা করব যে তার নিশ্চয়ই উন্নতি হবে, অবনতি হওয়ার কথা না। কিন্তু এই ট্যাডপোল লার্ভা সে সচল ছিল, যখন তার রূপান্তর হয়ে গেছে, রূপান্তর হয়ে যাওয়ার পরে দেখা গেল সে কি হয়ে গেছে, নিশ্চল হয়ে গেছে। তাহলে বরঞ্চ আরো দৌড়ানোর কথা ছিল, তাই তো? সচল ছিল, এখন দৌড়াবে না, দৌড়ায় উল্টা নিশ্চল হয়ে গেছে। এই যে তার কি অবনতি হইলে এটাকে বলা হয়েছে কি, এটাকে বলা হয়েছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তাহলে প্রতিম রূপান্তর, এই শব্দটা মনে রাখতে হবে, প্রতীপ রূপান্তর হয়। আরেকটা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে লার্ভার যে রূপান্তরের সময় স্নায়ুরজ্জু যেটা ছিল এটা সংক্ষিপ্ত হয়ে কিসে পরিণত হয়, গ্যাংলিয়নে পরিণত হয়। আর হচ্ছে হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস মানে নর্মালি আমরা জানি যে ব্লাড তো একটা ডিরেকশনে যাওয়ার কথা, যে যেই ডিরেকশনে যাবে একটা ডিরেকশন, আমি যদি বলি এ পয়েন্ট আর এখানে একটা বি পয়েন্ট, ব্লাড যদি এই ডিরেকশনে যায় এ থেকে বিতে, অলওয়েজ এ থেকে বি এই যাওয়ার কথা, অন্য কোনো কিছু হওয়ার কথা নাই। কিন্তু এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় ব্লাড একবার এ থেকে বিতে গেল, দ্বিতীয়বার আবার বি থেকে এতে ফেরত আসবে, মানে এ থেকে বি না যেয়ে বি থেকেও এতে যেতে পারে। যেমন আমি যদি বলি যে হচ্ছে গিয়ে হার্ট থেকে রক্ত কোথায় যায়,
ধমনীতে যায়। এখন এমন কি হবে যে ধমনী থেকে হার্টে রক্ত আসে, ধমনী থেকে তো হার্টে রক্ত আসবে না, শিরা থেকে হার্টে রক্ত আসবে। তাহলে এমন এদের ক্ষেত্রে এরকম উল্টাটাও হয়, অর্থাৎ এ থেকে বিতে যাবে, মানে হার্ট থেকে ধমনীতে যাবে, আবার ধমনী থেকেও হার্টে আসবে। পুরো জিনিসটাকে এভাবে ঘটতে পারে, এই জন্য এটাকে বলছে রিভার্স পেরিস্টালসিস। এই দুটো ওয়ার্ড শুধুমাত্র মনে রাখবা, এর বাইরে অন্য কোনো কিছু মনে রাখার দরকার নেই। ওকে, তারপরে খেয়াল করে দেখো সেফালোকর্ডাটা, সেফাল মানে মাথা, তাহলে এদের কি হবে, এদেরকে হচ্ছে মাথা থেকে লেজ পর্যন্ত পুরো জায়গাটুকু জুড়ে হচ্ছে কি এদের কি থাকবে, স্নায়ুরজ্জি বা নটকট থাকবে, এই জিনিসটুকু এক নাম্বার। এদেরকে বলা হয়েছে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী। আমরা এই যে এরকম বল্লম ছুঁড়ে মারি না, বল্লমের অংশগুলো কিরকম থাকে, ধারালো না? তো দেখা গেছে এই মাছগুলো বা প্রাণীগুলো হচ্ছে বল্লমের মতো ধারালো, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে কি বল্লমাকার প্রাণী বা ভল্লাকার প্রাণী। তাহলে এদের কি থাকে, দেহের সম্মুখ প্রান্তে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে ওরাল সিরি তে আবৃত ওরাল হুড। ওরাল মানে আসলে মুখ, মুখের গহ্বরটাকে আমরা ওরাল বলি। তো এই মুখের যে প্রান্তটুকু আছে এখানে একটা ওরাল হুড থাকে, যেটা কি হয় ওরাল সিরি দ্বারা আবৃত থাকে। ওকে, এদের আজীবন স্থায়ী নটোকর্ড এবং নার্ভ কর্ড থাকে। এই যে বললাম নটোকর্ড এবং নার্ভ কর্ড পুরাটুকু বিস্তৃত থাকবে এবং আজীবন থাকবে। ওকে, তারপরে খেয়াল করে দেখো এই শব্দটা মনে রাখতে হবে, এদের যে রেচনাঙ্গ আছে এখানে একটা পাওয়া যায়, সেটার নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। দেখো নেফ্রিডিয়া হচ্ছে গিয়ে আমরা পড়ছি অ্যানালিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে চলনাঙ্গ হিসেবে কাজ করে, আর এদের ক্ষেত্রে যে শব্দটা পাবো সেটার নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। প্রোটোনেফ্রিডিয়া যেটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। আর কি থাকে, এদের গলবিলে ফুলকারন্ধ্র থাকবে। আর উদাহরণ হচ্ছে যে এই যে বেলচারের ল্যান্সলেট এবং ফ্লোরিডা ল্যান্সলেট, এই ল্যান্সলেট শব্দ দুইটা একটু মাথায় মনে রাখবো। তাহলে এটা বল্লমের মতো, এই জন্য এটার নাম হচ্ছে বল্লাকার বা বল্লমাকার প্রাণী। ওকে, সেফালোকর্ডাটা দেখলাম। সো আমরা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা দেখে ফেললাম। 3 নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে ভার্টিব্রাটা, যেটা আরেকটা নাম ক্রেনিয়াটা। কেন ক্রেনিয়াটা নামকরণ করা হয়েছে, কারণ ক্রেনিয়াল যে বোনস আছে এটার মধ্যে পুরাটুকু আবৃত থাকতে পারে। তো এই যে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা প্রাণীদের হচ্ছে গিয়ে সহজ কথায় আমাদের মানুষের যদি বৈশিষ্ট্য আমরা চিন্তা করি, অথবা একটা কি গরুর বৈশিষ্ট্য চিন্তা করি, এই দুইটা বৈশিষ্ট্য যদি কম্বাইন করি তাহলে যা যা থাকার কথা তার সবকিছুই এই ভার্টিব্রাটা প্রাণীর মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে একটা একটা করে যদি চিন্তা করো কি কি পাইতে পারো, দেখো নটোকর্ড থাকে যেটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, এই জন্য এদের নাম ভার্টিব্রাটা, মেরুদণ্ডী প্রাণী। স্নায়ুরজ্জু তো কি হয়, এই যে স্নায়ুরজ্জু যেটা ছিল, অন্য প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুরজ্জুটা স্নায়ুরজ্জু থেকে যায়, কিন্তু ভার্টিব্রাটের ক্ষেত্রে স্নায়ুরজ্জু উপরের দিকে স্ফীত হয়ে তৈরি করে যেটা, সেটার নাম মস্তিষ্ক, আর নিচের দিকে যেটা তৈরি করে সেটার নাম সুষুম্নাকাণ্ড। তাহলে দুইটা জিনিস তৈরি হয়, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড পরিণত হয়ে যায়। ওকে, তারপর খেয়াল করে দেখো এই যে করটি মানে মাথার হাড্ডির মধ্যে মস্তিষ্কগুলো সুরক্ষিত অবস্থায় থাকবে। এদের বিভিন্ন করটির মধ্যে করটিক স্নায়ু পাওয়া যাবে, সংখ্যাটা কত হইতে পারে, 10 থেকে 12 জোড়া। ওকে, এদের প্রধান শ্বসন অঙ্গ কি, ফুলকাও হইতে পারে ফুসফুসও হইতে পারে, দুইটাই হইতে পারে। গলবিলের চারপাশে যদি হচ্ছে গিয়ে মাছের কথা চিন্তা করো তাহলে তো ফুলকা শ্বসন অঙ্গ, তাহলে সেটা কত থাকতে পারে, 5 থেকে 15 জোড়া পর্যন্ত ফুলকা রন্ধ্র থাকতে পারে। ওকে, এদের চলাচলের জন্য কি থাকে, যুগ্ম চলন অঙ্গ, মানে জোড়ায় জোড়ায়, এই যে আমাদের দুইটা হাত দুইটা পা আছে ঠিক এরকম যা থাকবে জোড়ায় জোড়ায় থাকবে। ওকে, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, এটা মনে রাখলাম। আরেকটা দেখো মেসোডার্ম থেকে উদ্ভূত বৃক্ক, মানে এটা প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক বা কিডনি যেটাকে আমরা বলি, তাই তো? আচ্ছা, আর হৃৎপিণ্ড কিরকম হইতে পারে, দেখো হৃৎপিণ্ড থাকে এবং হৃৎপিণ্ড হইতে পারে 2, 3 বা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা একটু পরে আমরা ডিটেলসে আলোচনা করে ফেলবো। আচ্ছা, এই যে ভার্টিব্রাটাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তাহলে সাইক্লোস্টোমাটা ন্যাথোস্টোমাটাকে কেন ভাগ করা হলো, দেখা গেছে যে ভার্টিব্রাটাগুলোর মধ্যেও একটা অধিশ্রেণী আছে যাদের কি প্রকৃত চোয়াল থাকে না, প্রকৃত চোয়াল নাই এবং জোর উপাঙ্গ অনুপস্থিত, মানে জোড়ায় জোড়ায় উপাঙ্গ থাকে না এবং প্রকৃত চোয়াল নাই। সো একটা শব্দ মনে রাখলে হবে, চোয়াল নাই আর জোড়া উপাঙ্গ নাই, এই জন্য এদেরকে বলা হয়েছে সাইক্লোস্টোমাটা। ওকে, সাইক্লোস্টোমাটার মধ্যে দেখো দুইটা অংশ আছে, একটাকে বলছি মিক্সিনি বা হ্যাকফিশ, পরীক্ষায় এই শব্দটা আসছে, হ্যাকফিশ শব্দটা আসছে বা মিক্সিনি আসছে। দেখতে কিরকম, বাইম মাছের মতো, মানে পিচ্ছিল। তাহলে বাইম মাছ যেরকম পিচ্ছিল হবে, তাহলে বাইম মাছে তো কোনো প্রকার আঁশ পাওয়া যায় না, তাই না? তাহলে দেখা যায় দেহ আইশবিহীন, আইশ নাই। ওকে, এরপরে খেয়াল করে দেখো এদের মধ্যে এই যে ফুলকা রন্ধ্র থাকে 5 থেকে 15 জোড়া, পরিপাকতন্ত্র থাকে কিন্তু এখানে কোনো পাকস্থলী নাই, পরিপাকতন্ত্র থাকলেও পাকস্থলী নাই, লার্ভা দশা নাই, এবং এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটা মনে রাখবো, স্লাইম ইল। এই স্লাইম ইল মনে রাখবো, এবং এদের কোনো পাকস্থলী থাকে না। ওকে, পাকস্থলী নাই,
বাইম মাছের মতো আইসবিহীন স্লাইম ইল বলা হয় এবং পাকস্থলী নাই। এদের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে গিয়ে হ্যাগফিশ এবং মেগজিনি। হ্যাগফিশ এবং মিগজিনি। ওকে, এই দুইটা শব্দ মনে রাখবো। হ্যাগফিশ এবং মিগজিনি হচ্ছে এটার এক্সাম্পল কি সাইক্লোস্টোমাটার একটা অধিশ্রেণী। আরেকটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। পেট্রোমাইজন্টিডার এক্সাম্পল হচ্ছে ল্যাম্প্রে। জাস্ট নামটাই মনে রাখো, পেট্রোমাইজন্টিডার উদাহরণ হচ্ছে ল্যাম্প্রে। ল্যাম্প্রে এক নম্বর ওয়ার্ড হচ্ছে ল্যাম্প্রে, এটা মনে রাখবো। 2 নাম্বার হচ্ছে এইটা দেখতে কিরকম, একই রকম। এদের চোয়াল এবং জোড়া উপাঙ্গ নাই, কারণ এটা সাইক্লোস্টোমাটার মধ্যেই পড়ছে। মিক্সিনি আর কি পেট্রোমাইজন্টিডা। মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডা দুইটাই হচ্ছে গিয়ে দেখতে বাইম মাছের মতো, দুইটারই কোনো প্রকার কি নাই, আইস নাই, দুইটারই কোনো প্রকার আইস নাই। তাহলে পার্থক্য কোন জায়গায়? দুইটা যদি একই রকম হয়, এখানে একটা লার্ভা দশা আছে, আগেরটায় লার্ভা দশা ছিল না। এইটা লার্ভাটার নাম হচ্ছে অ্যামোসিটি লার্ভা বা অ্যামোসিট লার্ভা, এইটা মনে রাখবা। আরেকটা হচ্ছে এদের ফুলকারন্ধ্রের সংখ্যা। ফুলকারন্ধ্রের সংখ্যা কত? ফুলকারন্ধ্র হচ্ছে 7 জোড়া। আগেরটাই দেখছো 5 থেকে 15, এটা হচ্ছে 7 জোড়া। এটা পরীক্ষায় আসছে এই জায়গাটুকু। আরেকটা হচ্ছে এদের লার্ভার নাম আসছে, এটা পরীক্ষায় আসে নাই কিন্তু ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে, সেটার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। এদের একটা লার্ভা আছে, লার্ভাটার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। ওকে, বাকি সবকিছু দেখতে কম বেশি একই রকম। উদাহরণটা মনে রাখবা, ল্যাম্প্রে এবং পেট্রোমাইজন। পেট্রোমাইজন্টিডির সাথে উদাহরণ তাহলে ল্যাম্প্রে এবং এইটা। এর বাইরে অন্য কোনো, যতটুকু পড়ানোর চেষ্টা করতেছি এতটুকুই দেখে রাখো। স্লাইম ইল, ইল মানে আসলে ইল হচ্ছে বাইম মাছ, তো স্লাইম হচ্ছে গিয়ে কি পিচ্ছিল স্তরের মতো, তাহলে হচ্ছে গিয়ে এই যে আগেরটা যেটা স্লাইম ইল ওটা পিচ্ছিল একটা, ইল হচ্ছে আসলে বাইম মাছকে বুঝায়, ওটাকে ইংরেজিতে বলছে স্লাইম ইল। আচ্ছা দেখো, কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকা রন্ধ্র আছে? অ্যান্সার কি হবে? নিঝুম। ওকে, তাসনিয়া, নোমান, সায়েম, লামিয়া, নওশিন, সামিয়া, ইশাত, নাইম, জিহাদ, আমিনা, মাহি। ওকে, পেট্রোমাইডন্টিদে, ভেরি গুড। পেট্রোমাইডন্টিদা হচ্ছে গিয়ে 7 জোড়া, আর মিক্সিনি হইলে 5 থেকে 15 জোড়া। ভেরি গুড। ওকে, এবার আসো হচ্ছে কি এতক্ষণ যেটা দেখলে সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, এখন হচ্ছে ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটার মানে হচ্ছে এটার মধ্যে চোয়াল টোয়াল এবং হচ্ছে গিয়ে কি ওই যে জোড়া উপাঙ্গ এগুলো সব থাকবে। এই চোয়াল থাকবে, জোড়া উপাঙ্গ থাকবে, এদেরকে সবগুলাকে একত্রে বলছি আমরা কি ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার মধ্যে সে টোটাল 7টা পার্ট আছে, 7টা পার্ট নিয়ে আমরা এখন আলোচনা করব। একটা হচ্ছে কন্ড্রিকথিস, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, একটা সার্কোপটেরিজি, তারপর হচ্ছে গিয়ে অ্যাম্ফিবিয়ান, রেপটাইলস, অ্যাভিস অ্যান্ড ম্যামালস। এই 7টা নিয়ে একটু আলোচনা করে ফেলবো। তাহলে খেয়াল করে দেখি কন্ড্রিকথিসের মধ্যে কেমন থাকে। এটা পরীক্ষা অনেকবার আসছে, প্ল্যাকয়েডাইস, খুবই ইম্পর্টেন্ট। এদের অন্তকঙ্কাল পুরাটুকু তরুণাস্থি, তরুণাস্থি থাকে এই জন্যই কন্ড্রোসাইটের সাথে রিলেশন। তরুণাস্থির ইংরেজি হচ্ছে কার্টিলেজ, কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট। এই কন্ড্রো শব্দটা আসছে হচ্ছে তরুণাস্থির কারণে। এদের ফুলকারন্ধ্রের সংখ্যা কত? 5 থেকে 7। আগেরটায় পড়ছো 7 জোড়া, এটা পড়ছো 5 থেকে 7। এবং এদের পুচ্ছ পাখনা যেটা লেজ থাকতেছে সেটা হচ্ছে হেটেরো সার্কাল। হেটেরো সার্কাল মানে কি? লেজের একটা অংশ বড়, আরেকটা অংশ ছোট। এই যে বড় আর ছোট, একটা বড় একটা ছোট হয়েছে, এটারই বলছে হেটেরো সার্কাল, এটা মনে রাখতে হবে। ওকে, এটার এক্সাম্পল হচ্ছে থ্রুটি হাঙ্গর। থ্রুটি হাঙ্গর এটা প্ল্যাকয়েড আইসে পাওয়া যায়। ওকে, স্টিং রে, থ্রুটি হাঙ্গর এই প্রাণীগুলোর ক্ষেত্রে এইরকম কন্ড্রিকথ্রিস পাওয়া যায়, কন্ড্রিকথ্রিস পাওয়া যাবে। ওকে, হাঙ্গরের কথা মনে রাখো, দেখো এই যে একটা হাঙ্গরের স্ট্রাকচার মনে রাখলেই হবে। তারপর অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি অংশটুকু আসছে কোন জায়গা থেকে? এদের লেজে হচ্ছে অনেকগুলো রশ্মি পাওয়া যায়, রশ্মি। এই রশ্মিগুলোর কারণে হচ্ছে কি এরকম তৈরি হয়েছে। এটার আঁশের নাম হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড আঁশ, খুবই ইম্পর্টেন্ট। এইটাও আরেকটা পরীক্ষার কোশ্চেন। কিন্তু এদের অন্তকঙ্কাল, প্রথমটায় কি পাইছো? দেখো এটা তরুণাস্থি, এবার দেখো এটা সব অস্থি। এরপরে যা কিছু পাবা সবার হচ্ছে অস্থি, এরপরে কোনো তরুণাস্থি নাই, শুধুমাত্র কন্ড্রিকথিসের মধ্যে তরুণাস্থি আছে। মাথার দুই পাশে দেখো ফুলকারন্ধ্র থাকবে, এটা আমাদের দেখার দরকার নাই। এদের লেজের প্রকৃতি দেখবো হোমো সার্কাল, হোমো মানে সমান। তাহলে খেয়াল করে দেখো লেজের দুই পাশে হচ্ছে গিয়ে সমান অংশ দেখা যাচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ টার্মড অ্যাজ হোমো সার্কাল, এই জন্য এটা কি বলে? হোমো সার্কাল বলে। ওকে, তারপরে দেখো বায়ুথলি থাকে বা পটকা থাকে, আগেরটার মধ্যে এটাতে কোনো প্রকার বায়ুথলি থাকে না, এটার মধ্যে কোনো প্রকারের বায়ুথলি থাকে না। ওকে, তারপরে দেখো এটার এক্সাম্পল কি? টেনিওলোসা ইলিশা মানে ইলিশ মাছ। ওকে, তারপর হচ্ছে গিয়ে বোয়াল মাছ, রুই মাছ, এই ধরনের যেসব মাছ আমরা কমনলি খাই তাদের দেখা যায় সাধারণত এরকম অ্যাক্টিনোপটেরিজি প্রকৃতির থাকে। আমাদের এই আঁশের নামগুলো মনে রাখতে হবে, সাইক্লয়েড বা টিনয়েড, সাইক্লয়েড বা টিনয়েড। আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে প্ল্যাকয়েড। ওকে,
তারপরে যেটা লাস্ট সেটা হচ্ছে সার্কোপটেরিজি। এই সার্কোপটেরিজির ক্ষেত্রে কি কি হয় দেখো, এদের আইসের প্রকৃতি হচ্ছে গ্যানয়েড, এটা আরেকটা এক্সাম্পল পরীক্ষা লাগে। অন্তকঙ্কাল আগেরটার মতো অস্থিময়, কঙ্কাল হচ্ছে অস্থিময়। ওকে, তারপর খেয়াল করে দেখো এদের লেজের বা পুচ্ছ পাখনা যেটা আছে সেটা হচ্ছে ডাইফাই সার্কাল, ডাইফাই সার্কাল। এদেরও বায়ুথলি থাকে। এদের উদাহরণ কি? সিলাকান্থ মাছ। এই যে খেয়াল করে দেখো লেজের দুই পাশের অংশ দুইটা একত্রে লেগে গিয়েছে, জোড়া হয়ে একসাথে ফিউশন হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয়েছে ডাইফাই সার্কাল। তাহলে হচ্ছে গিয়ে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি যে আছে, এই এগুলোর হচ্ছে যে শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলা, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লেজ, লেজের প্রকৃতি, তারপর হচ্ছে তাদের কঙ্কাল, ওকে, আর পুচ্ছ পাখনা। এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট ভালো করে মনে রাখবে। এই তিনটা পয়েন্ট দিয়ে পরীক্ষা তোমার কোশ্চেন হয়ে যাবে এমসিকিউতে। এটা সব থেকে বেশি পরিমাণে খুবই ইম্পর্টেন্ট, তিনটা স্টার মার্ক দিয়ে রাখবা, এই জায়গাটুকু পড়ে নিবা যে কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসের মধ্যে কেমন পাওয়া যায়? তরুণাস্থি পাওয়া যাবে। লেজটা কেমন হবে? এটারও সার্কেল হবে। ওকে, তারপরে আইসের প্রকৃতি কি হবে? প্ল্যাকয়েড, তাই তো। তারপর হচ্ছে যে এখানে সাইক্লয়েড বা টিনয়েড এবং হোমোসার্কল। এটা হচ্ছে অস্থিময়, এটা হোমোসার্কল। এবং খেয়াল করে দেখো সার্কোপটেরিজির ক্ষেত্রে, সার্কোপটেরিজির ক্ষেত্রে কিরকম হবে? গ্যানয়েড আইস হবে। এই গ্যানয়েড, এটা হচ্ছে অস্থিময়, এটা হচ্ছে ডাইফাই সার্কেল। ওকে, তাহলে এই অংশগুলো হচ্ছে আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, এই পয়েন্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো স্টিং রে মাছের দেহ কোন আইসে আবৃত? স্টিং রে মাছের দেহ কোন ধরনের আইসে আবৃত? ওকে, সরি আমি একটা হেডিং ভুল লিখছি তাই না? আচ্ছা সরি, এটা মানে এটা হচ্ছে আইস হবে, আমি তাড়াতাড়ি করে লিখে ফেলছি। ওকে, লেজ না তো আইস হবে, সরি। স্টিংরে মাছ কোন ধরনের আবিষে আবৃত? রাইট, এটা হচ্ছে প্ল্যাকয়েড। ওকে, স্টিংরে হচ্ছে প্ল্যাকয়েড, ভেরি গুড। স্টিংরে হচ্ছে যে বেসিক্যালি কি ধরনের? এটা হচ্ছে যে আমরা কন্ড্রিকথিস যেটা পাইছি সেই কন্ড্রিকথিসের এক্সাম্পল। ওকে, সাইক্লোর টিনয়েড বা গ্যানয়েড না। ওকে, সাদিয়া, নাইম, ইশাত, বিশ্বাস, সৈকত, মারুফ, রুদ্র, সাইম, অনেকে কারেক্ট আনসার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ ভেরি মাচ। মুন্না, ওকে। আচ্ছা, রশ্মিময় পাখনা বিশিষ্ট যেখানে রশ্মি পাওয়া গেছে, এটা কোন ধরনের মাছে পাওয়া গেছে বলো? মিক্সিনি, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। এটার অ্যান্সার কি হবে বলো? নিঝুম, তাসনিয়া, নোমান। ওকে, ভেরি গুড। নিশা ভুল করছো, জিম কারেক্ট অ্যান্সার, সানজিদা কারেক্ট অ্যান্সার। ওকে, এটা দিস অ্যাক্টিনোপটেরিজি, ভেরি গুড। এটা এই রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে রাখি কন্ড্রিকথিসে কয় জোড়া ফুলকা রজ্জু থাকে? তারপরের কোশ্চেন দেখো, কন্ড্রিকথিসে কয় জোড়া ফুলকা রজ্জু থাকে? কত জোড়া থাকে? বি রনি, সবুজ, নিঝুম, স্মৃতি, রুদ্র। ভেরি গুড, 5 থেকে 7, 5 থেকে 7, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোনটা মাছ? সিলভার ফিশ, স্টার ফিশ, গোল্ড ফিশ, জেলি ফিশ? চিটাগাং ইউনিভার্সিটি একটা কোশ্চেন। বন্যা, ভেরি গুড। মুনজিদ, দুইজন ভুল করছো, মানে দুইজন কারেক্ট বলছো। আচ্ছা, এটা হচ্ছে গোল্ড ফিশ, সিলভার ফিশ না। ওকে, সিলভার কার্প আছে, সিলভার ফিশ নাই। স্টার ফিশ সিলভার ফিশ না, গোল্ড ফিশ হচ্ছে মাছ, আর জেলি ফিশ হচ্ছে কি কোন জায়গায় গেছি আমরা? নিডারিয়ার মধ্যে পড়ছে। হাবিবুল্লাহ, তৃপ্তি, রাইট। আচ্ছা, গোল্ড ফিশ।
ওকে, তারপরের পার্ট যেটা সেটা হচ্ছে অ্যামফিবিয়া নিয়ে আমরা একটু পড়াশোনা করি। দেখো অ্যামফিবিয়া আমরা ছিলাম হচ্ছে গিয়ে ন্যাথোস্টোমাটার মধ্যে। ন্যাথোস্টোমাটার মধ্যে আমরা কন্ডিকথিস, সার্কোপটেরিজি আর অ্যাক্টিনোপটেরিজি সম্পর্কে আলোচনা করে ফেলছি। এখন আমরা অ্যামফিবিয়া নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ উভচর প্রাণী। ফার্স্ট কথা হচ্ছে এরা উভচর, তাই তো, মানে জলে এবং স্থলে দুই জায়গায় থাকবে। এদের ত্বক কিরকম হয়? মসৃণ থাকে, আর্দ্র থাকে এবং গ্রন্থিময় থাকে। এরা একটোথার্মিক, মানে কেমন হবে? পরিবেশের সাথে সাথে তাদের দেহ তাপমাত্রা কি হবে? পরিবর্তিত হবে। এই জন্য এদেরকে বলা হয়েছে কি? একটোথার্মিক। ওকে, এদের অগ্রপদ পশ্চাৎ পদে কয়টা থাকে? অগ্রপদে 4টা আর পশ্চাৎ পদে 5টা করে আঙুল থাকে। এটা মনে রাখতে পারো যে অগ্রপদে আঙুল থাকে 4টা, তাহলে পশ্চাতে ঠিক থাকবে। হৃৎপিণ্ড, এটা পরীক্ষায় আসছে। হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, 2টা থাকে অ্যাট্রিয়াম এবং একটা থাকে ভেন্ট্রিকল, মানে ব্যাঙের ক্ষেত্রে এরকম দেখা যায়। লার্ভা অবস্থায় জলচর থাকে, এদের ক্ষেত্রে লার্ভাটা জলচর থাকে, কিন্তু যখন হচ্ছে গিয়ে পরিণত হয়ে যায় তখন সেটা জলে স্থলে দুই জায়গাতে থাকতে পারে। যেমন ব্যাঙের লার্ভা হচ্ছে অলওয়েজ কি জলচর, কিন্তু যখন ম্যাচিওর হয়ে যায় জলে স্থলে দুই জায়গায় থাকতে পারে। এই যে হপলো ব্যাট্রাকিয়াস টাইগেরিনাস, এটা হচ্ছে সোনা ব্যাং, ঠিক আছে, সহজ কথা ব্যাং বা সোনা ব্যাং। এটা হচ্ছে অ্যামফিবিয়ার এক্সাম্পল। রেপটাইলস, তাহলে এটা সরীসৃপ, তাহলে আগেরটা যেমন কি উভচর ছিল, এটা উভচর না, সব জায়গায় থাকবে না। ওকে, তাহলে দেখো এদের দেহ শুষ্ক হবে এবং এপিডার্মিস উদ্ভূত আইস দ্বারা, এখানে একটা আইস বা প্লেট থাকবে। এদের পায়ে 5টা করে আঙুল থাকে না, পায়ের মধ্যে 5টা নখযুক্ত আঙুল থাকে। যেটা পরীক্ষায় লাগে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ড কেমন থাকে? অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, এটাই লাগে, এটা ভালো করে মনে রাখবা। এদের ফুসফুস হচ্ছে যে শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। ডিম চামড়ার মতো বা চুনোময় খোলসে আবৃত থাকে। এক্সাম্পল হচ্ছে নাজা নাজা, গোখরা সাপ যেটাকে বলে, নাজা নাজা যেটাকে আমরা গোখরা সাপ বলতেছি। তাহলে এটা হচ্ছে সরীসৃপের এক্সাম্পল। সরীসৃপ গুলো কিন্তু কিরকম হবে? একটোথার্মিক, এরাও সব একটোথার্মিক। ওকে, এরাও একটোথার্মিক, একটোথার্মিক। ওকে, এবার অ্যাভিস অর্থাৎ পক্ষীকুল নিয়ে আলোচনা করবো, তাই তো। তাহলে দেহ পালকে আবৃত থাকবে, গ্রীবাটা হচ্ছে এস আকৃতির হবে, এগুলো আমরা জানি। অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়, অগ্রপদ দুইটা ডানায় রূপান্তরিত হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেদের অস্থিগুলো বায়ুপূর্ণ থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এদের হৃৎপিণ্ড কত হয়? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অ্যাট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকল, এবং এরা এন্ডোথার্মিক। আচ্ছা, এই যে কথাটা বললাম হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, এর আগেরটা দেখছে কি হৃৎপিণ্ড দেখো অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। এই একটা জায়গায় এখানে একটা ব্যতিক্রম থাকবে, সেই ব্যতিক্রমটা হচ্ছে কুমির। ওকে, কুমির হচ্ছে একটা সরীসৃপ মানে রেপটাইলস, কিন্তু এটা হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ হচ্ছে কাদের ক্ষেত্রে? অ্যামফিবিয়া বা উভচর। অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ রেপটাইলস। কুমির হচ্ছে তার ব্যতিক্রম। পুরোপুরি 4 প্রকোষ্ঠ কাদের ক্ষেত্রে? এভিস থেকে, অর্থাৎ পক্ষীকুল থেকে। তারপরে যে অংশ, এবং এদের আরেকটা নতুন বৈশিষ্ট্য পাইছি পক্ষীকুলের ক্ষেত্রে, সেটা হচ্ছে এন্ডোথার্মিক, এবং তাদের অস্থিগুলো কি থাকে? নিউম্যাটিক, মানে বায়ুপূর্ণ। ওকে, তারপরে এখন তাহলে একটা কোশ্চেন আসছে ভর্তি পরীক্ষায় গত বছর, জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? সাপ নিয়ে আলোচনা করা হবে কোন শাখায়? অনকোলজি, হার্পেটোলজি, অর্নিথোলজি এবং জিওলজি। মিলি, সবুজ, রনি, সিয়াম, অনেকে অ্যান্সার করছে। আচ্ছা, হাবিবুল্লাহ, জেমি ভুল লিখছো। মুনজিৎ, সৈকত, রুদ্র, স্মৃতি, শিফা, তোমরা কারেক্ট অ্যান্সার লিখছো হার্পিটোলজি। এই সরীসৃপের যে বিদ্যা, সরীসৃপ বিদ্যাকে বলে হার্পিটোলজি। সরীসৃপ বিদ্যাকে বলা হয় হার্পেটোলজি, অর্থাৎ রেপটাইলস নিয়ে যেখানে আলোচনা করা হয়, রেপটাইলস নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে হার্পেটোলজি। ওকে, অনকোলজি হচ্ছে যেখানে ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়। আর পোল চালু করা হয়নি তো, এখনো কোনো পোল দেওয়া হয়নি, পোল আসবে কি হবে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন শ্রেণীতে থাকে, কোন প্রাণীতে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এটা অ্যান্সার বলো। সানজিদা, মুনজিদ, আজমি, মুন্না, সিনথিয়া, সুমাইয়া, সামিহা, মুন্না, রিদিকা, ভেরি গুড। কুমির। তাহলে বাকিগুলা কিরকম? টিকটিকি, কাছিম, সাপ, এরা হচ্ছে যে অসম্পূর্ণভাবে থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ কখনোই না, তাই তো। ওকে, ম্যামালস তার মানে হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী, মানুষদেরকে নিয়ে আলোচনা করতে যাচ্ছে। তাহলে দেহত্বক বিভিন্ন গ্রন্থি যুক্ত, আমরা জানি যে ঘর্মগ্রন্থি, সিবাসিয়াস গ্রন্থি, এই ধরনের ত্বকে আমাদের গ্রন্থি থাকে। আমাদের দেহত্বকে প্রচুর পরিমাণে লোম থাকবে, তিমি ছাড়া সবাই।
পরিণত প্রাণীতে হচ্ছে গিয়ে স্তন গ্রন্থি থাকবে, সেখান থেকে হচ্ছে গিয়ে মাতৃদুগ্ধ নিশ্চিত হবে। কানের বাইরের অংশটাকে আমরা কি বলি, পিনা বলি, এটা মনে রাখবো। এবং মধ্যকর্ণে 3টা ক্ষুদ্রাস্থি থাকে, যেটাকে বলে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, তাই তো। মাংসল ডায়াফ্রাম থাকবে, এই যে একটা শব্দ পাইলাম ডায়াফ্রাম, যেটা বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। এটা দিয়ে কি করা হয়েছে, অ্যাবডোমিনাল ক্যাভিটি আর থোরাসিক ক্যাভিটি মানে বক্ষ গহ্বর আর উদরীয় গহ্বরকে আলাদা করা হয়েছে কোনটা দিয়ে, ডায়াফ্রাম দিয়ে। ওকে, এই দুইটা অংশ আলাদা করা হয়েছে, এদের ক্ষেত্রে ডায়াফ্রাম থাকে। এবং পরিণত লোহিত রক্তকণিকার মধ্যে কোনো প্রকার নিউক্লিয়াস থাকবে না আমরা জানি। এবং হৃৎপিণ্ড অবশ্যই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এন্ডোথার্মিক হবে। তাহলে এন্ডোথার্মিক কারা, এন্ডোথার্মিক মানে হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। আগের গুলো প্রথমে যখন আমরা উভচর প্রাণী অ্যামফিবিয়ান্স পড়ছি এবং রেপটাইলস পড়ছি, তাদেরকে আমরা বলছি একটোথার্মিক মানে টেম্পারেচার, তাদের বডি তাপমাত্রা কি হয় যখন যে জায়গায় থাকে সে অনুযায়ী চেঞ্জ হতে থাকে। কিন্তু মানুষের বডির ক্ষেত্রে এরকম হবে না, পাখির বডির ক্ষেত্রে হবে না। এরা হচ্ছে, এদেরকে বলছি কি ওয়ার্ম ব্লাডেড, উষ্ণ রক্ত বিশিষ্ট বা এন্ডোথার্মিক। রক্ত সবসময় গরমই থাকবে, তাই তো। ওকে, ওয়ার্ম ব্লাডেড, উষ্ণ রক্ত বিশিষ্ট। তারপরে দেখো ম্যামেলিয়ার হচ্ছে গিয়ে 3টা পার্টে ভাগ করছে। আবার ম্যামেলিয়া হচ্ছে গিয়ে দেখো ডিম্ব প্রসব স্তন্যপায়ী মানে হচ্ছে প্রোটোথেরিয়া। এই প্রোটোথেরিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী কিন্তু ডিম দিবে, এটাই হচ্ছে মেইন কথা। এটা এক্সাম্পল কি, এই যে প্লাটিপাস। ওকে, প্লাটিপাসটা মনে রাখবে, হংসচঞ্চু প্লাটিপাস, এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে কি এরা ডিম প্রসব করবে এবং ডিম প্রসব করাটার পরে তারপর বাচ্চা হবে, সেখান থেকে বাচ্চা বুকের দুধ পান করবে, এই জিনিসটুকু এদের ক্ষেত্রে। এবং দেখো এদের কয়েকটা একই সাথে কি অভিন্ন ছিদ্রপথ বহন করে, রেচন, জনন, পরিপাক সব কাজের জন্য একটাই হচ্ছে যে তাদের কি পোর বা ছিদ্র থাকবে, সেটার নাম, এই জন্য এদেরকে কি বলা হয়, মনোট্রিম। এদেরকে আরেকটা নাম দেখায় মনোট্রিম, মনে রাখবা। ডিম দেয়, সেখান থেকে নবজাতকের জন্ম সৃষ্টি হয়, প্লাটিপাস। ওকে, মার্সুপিয়াল প্রাণী, এটা পরীক্ষায় মাঝে মাঝে দেয় যে মার্সুপিয়াল কাদেরকে বলা হয়, উত্তর হচ্ছে যে এই যে ক্যাঙ্গারু। কেন, তার কারণ হচ্ছে গিয়ে এদের অমরা, সব ধরনের অমরা থাকবে, কিন্তু আংশিক পরিণত নবজাতকের জন্ম দেয়, পুরোপুরি পরিণত না। গুরুত্বপূর্ণ হচ্ছে এদের একটা থলে পাওয়া যায়, যে থলের মধ্যে বাচ্চাকে রেখে দেয়, সেটার নাম হচ্ছে মার্সুপিয়াম। এই শব্দটা ভালো করে মনে রাখতে হবে, এখানে মার্সুপিয়াম পাওয়া যায়, এই জন্য এদেরকে আরেকটা নাম হচ্ছে মার্সুপিয়াল প্রাণী। এইটার মধ্যে নবজাতক পরিপূর্ণতা লাভ করে থাকে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে নর্মাল যে কারো ক্ষেত্রে জরায়ু এবং যোনি একটা করে থাকলে এদের 2টা জরায়ু এবং 2টা যোনি থাকবে। সো এই জিনিসটুকু আরেকটা, এটা অ্যাটিপিক্যাল বৈশিষ্ট্য। ক্যাঙ্গারুর এক্সাম্পল হিসেবে এই অংশটুকু আমরা একটু দেখে রাখতে পারবো। ম্যামেলিয়ার লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রকৃত অমরাধর স্তন্যপ্রায়ী প্রাণী, মানে এই 2টা বাদ দিলে বাকি যা থাকে তার সবাই হচ্ছে প্রকৃত কি স্তন্যপ্রায়ী প্রাণী। এদের ক্ষেত্রে যেমন হবে, এক ধরনের অমরা থাকবে, ওই পুরো অমরার ভিতরেই বাচ্চা বড় হইতে থাকবে, বাচ্চা ডেলিভারির পরে অমরা বের হয়ে যাবে। ওকে, স্তনগ্রন্থি সুগঠিত থাকবে এবং ভ্যাজাইনা এবং হচ্ছে গিয়ে সবকিছু কি থাকবে, একটা করে থাকবে, তাই তো। ইউটেরাস, ভ্যাজাইনা সব একটা করে থাকবে, টেস্টিস স্ক্রোটামের মধ্যে থাকবে। যেমন এই যে যতগুলো আছে, হরিণ, বাঘ, বাদুর, এগুলো সব হচ্ছে, এগুলো মনে রাখতে পারি। এটা তেমন এখান থেকে এখনো পর্যন্ত কোশ্চেন আসে না। এতক্ষণ যে 3টা সেগমেন্ট নিয়ে পড়াইলাম ম্যামেলসের 3টা পার্ট থেকে মার্সুপিয়ালটা একটু ইম্পর্টেন্ট, বাকিগুলো থেকে এখনো কোনো প্রশ্ন আসে নাই, তোমরা জাস্ট দেখে যেতে পারো। কর্ডেটা নন কর্ডেটার মধ্যে পার্থক্য অলরেডি আমরা খুব ভালো করে জানি, ইম্পর্টেন্ট গুলো দেখে যাবা। নটোকর্ড, ফুলকারধ্য, স্নায়ুরজ্জু, হৃৎপিণ্ড, হিমোগ্লোবিন, এগুলো মনে রাখবা, ঠিক আছে। আর হচ্ছে রক্ত প্রবাহ, এই যেগুলো ভালো করে পয়েন্টগুলো দেখে রাখবা। যে কোনো 5টা দেখে রাখলে হলো, পরীক্ষায় সাধারণত 5টা করে পার্থক্য চলে আসে, সো এটা একটু দেখে রাখতে পারো। আচ্ছা, এই যে একটা পার্থক্য, সবগুলোর মধ্যে আলাদা করে কম্প্যারিজন করা হয়েছে। কম্প্যারিজনের মধ্যে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় সব থেকে বেশিবার আসার সম্ভাবনা, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে যেটা যেটা দেখবো, রক্তটা দেখবো আমরা। ওকে, তারপর হচ্ছে যে শ্বসন অঙ্গ দেখবো। তারপর দেখো কর্টেক্স স্নায়ু, এটা নাম্বারটা দেখে রাখবো। দেখো প্রথম 2টা মৎস্য এবং উভচরে 10 জোড়া, এরপর থেকে বাকি সবার হচ্ছে 12 জোড়া। ওকে, আর নিষেক, প্রসব, এই অংশগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা তারপর হচ্ছে যে একটু বক্সটা দেখে রাখতে পারি, অনেক সময় পরীক্ষার কোশ্চেন এখান থেকে চাইলে দিয়ে দিতে পারে, বাট এখান থেকে সেরকম প্রশ্ন আসে নাই। বৈজ্ঞানিক নামের অংশটুকু দেখো, এই যেটা, এই যেখানে যেগুলো দেয়া আছে এগুলো স্টার মার্ক দিয়ে পড়ে রাখবা, কিন্তু দিস ইজ আনসার্টেন। টিচাররা বৈজ্ঞানিক নামগুলো প্রেফার করে হচ্ছে যে
যখন কোশ্চেন হার্ড করার দরকার হয় তখন দেখা যায় ওখান থেকে সব থেকে কঠিনটা নিয়ে যায় যে বৈজ্ঞানিক নাম, আর যখন সহজ মনে করে তখন দেখা যায় হচ্ছে যে ইম্পর্টেন্ট তুমি যেগুলো জানো সেগুলো থেকে দিয়ে দিবে। সো এই বৈজ্ঞানিক নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, যেগুলো পারবা সেগুলো হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, আমরা একটা কুইজ লঞ্চ করি। দেখো, নিম্নের কোনটি করডাটা প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়? পরো করডাটা গলবিলের নিচে এন্ডোস্টাইল থাকে, করডেটে হৃৎপিণ্ড পৃষ্ঠদেশে অবস্থান করে, স্নায়ুরজ্জু ফাঁপা নলাকার, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। পড়ে অ্যান্সার করো, ভুলভাল দেখাও না। বাদুড়ের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্টই হবে। কি এমন কঠিন কোশ্চেন ছিল যে হচ্ছে যে স্টুডেন্টরা সবাই হচ্ছে যে বিভিন্ন মানে ABCD 4টা অপশনই মন পছন্দ মতো দাগাইছো? 35% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করছে। ফাস্টেস্ট ফিঙ্গার আমরা একটু দেখি। সবার আগে অনেকে অ্যান্সার করছে, কিন্তু তামিমি হচ্ছে গিয়ে ফাস্টেস্ট অ্যান্সার করছে, তাই তো? ওকে, এই পড়ো, গলবিলের নিচে এন্ডোস্টাইল থাকে। হ্যাঁ, গলবিলের নিচে তো এন্ডোস্টাইল থাকতেই পারে। গলবিলের নিচে এন্ডোস্টাইল থাকে, সেটা থাইরয়েড গ্রন্থিতে পরিণত হবে, সমস্যা কি? কর্ডেটের হৃৎপিণ্ড পৃষ্ঠদেশে অবস্থান করে, স্নায়ুরজ্জু ফাঁপা নলাকার, ডেফিনেটলি স্নায়ুরজ্জু তো ফাঁপা আর নলাকারই হবে, ওখান থেকে ব্রেন আর স্পাইনাল কর্ড তৈরি হবে। রক্ত সম্বন্ধ বদ্ধ প্রকৃতি, অবশ্যই বদ্ধ প্রকৃতি। বাকি কি থাকে? এই যে কর্ডেটের হৃৎপিণ্ড পৃষ্ঠদেশে থাকে, হার্ট কি পৃষ্ঠে থাকে, পিছনে থাকে? হার্ট তো সামনে থাকে। এই সম্পূর্ণ সিম্পল লাইনটা চিন্তা করো না কেন? কর্ডাটা পড়বো, কর্ডাটার মধ্যে নিজের চিন্তা করো, মানুষকে বসায় দাও, তাইলেই তো হয়। নিজের হার্ট কোন দিকে থাকে? পিছনে। সবাই যে যার ইচ্ছা মতো অ্যান্সার করছো কেন? প্রশ্ন ঠান্ডা মাথায় পড়তে হবে তো, এরকম উল্টাপাল্টা এই কোশ্চেন হচ্ছে যে বেশিরভাগ এতক্ষণে একটা পোলে কোশ্চেন পাইলাম যে কোলের কোশ্চেনে সবাই তোমরা বেশিরভাগই ভুল করে ফেলছো। এটা ভুল করা যাবে না তো, একটু ভালো মতো লম্বা লাইন থাকলেই পাজল হওয়ার কিছু নাই। হৃৎপিণ্ড পুরো লাইনটা পড়ো, পৃষ্ঠদেশে মানে পিছনে থাকে। পিছনে তো হৃৎপিণ্ড থাকবে না, সামনে থাকবে। হ্যাঁ, যারা বুঝতে পারছো এটা ভুল করবো না, দেখো একটু পড়ো লাইনটা, লম্বা লাইন তো কি হয়েছে, আমরা তো ইন্ডাস্ট্রিয়ালের কথা পড়ছি, স্নায়ুরজ্জু তো ফাঁপাই থাকবে। ফাঁপা টিউবের মতো না, নলাকার তো, ফাঁপা নলাকার। আচ্ছা, শুষ্ক কোন শ্রেণীর প্রাণী? শুষ্ক মানে হচ্ছে ডলফিন, তাই তো? তাহলে ডলফিন কেমন হবে? অ্যামফিবিয়া, রেপটাইলস, এভিস, ম্যামালিয়া। রাইট, হাবিবুল্লাহ, সানজিদা, মুন্সিদ, বর্ষা সবাই কারেক্ট অ্যান্সার করছে। ভাই এটা ম্যামালিয়া ডেফিনেটলি। শুষ্ক বা ডলফিন হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী। রাফি, সৈকত, মিলি, স্মৃতি, নয়ন, মোহনা সবাই কারেক্ট অ্যান্সার করে ফেলছো।